এটা আবার কি? আরো একটা কথা, যদি কোনো জিনিস পড়ে থাকতে দেখেন তাহলে সেটা ছোবেন না। সেই বস্তু বা প্যাকেটটি বমও হতে পারে। বোম? বোম কিভাবে হবে? বোম তো সন্ত্রাসবাদীরা ট্রেনে বা বাসের মধ্যে রাখে, কেউ আমার বাড়িতে কেন রাখবে? কি থাকতে পারে এর মধ্যে? ধর্মেশ, আমার নামে? কে পাঠিয়েছে এটা? যাক বাবা, বোম তো নয়। দেখি এর ভিতরে কি আছে। স্যার, মনে হচ্ছে অনেকদিন ধরে এই বাড়িতে কেউ থাকতো না। হ্যাঁ স্যার। হ্যাঁ, এর মুখটা দেখুন স্যার, মনে হচ্ছে এর কিছু একটা হয়েছে। সেটাই তো, মুখটা একদম ফুলে গেছে। হ্যাঁ, স্যার, মনে হচ্ছে মৃত্যু খুব একটা আগে হয়নি। বডি টেম্পারেচার এখনো 2-3 ডিগ্রি আছে, এখনো পুরো ঠান্ডা হয়নি। আচ্ছা, তাহলে এত তাড়াতাড়ি ফুললো কি করে? স্যার, মনে হয় কোনো ওষুধ কিংবা কোনো বিষের রিয়াকশন এটা, সেই জন্যই এর মুখটা এইরকম হয়ে গেছে। মুখের মধ্যে বেশ কিছু জায়গায় দাগও আছে। আচ্ছা, একে আবার কোনো কিছুতে কামড়ায়নি তো? হতেও পারে স্যার। দেখ, আর কোনো আঘাতের চিহ্ন আছে এর শরীরে? স্যার, এর শরীর থেকে কোনো রক্তও তো বেরোচ্ছে না, আর শরীরের কোথাও আঘাতের চিহ্নও নেই। শুধু এর এই মাথায় স্যার, এই এই যে এখানে পেছনের দিকে চোট লেগেছে স্যার।
মনে হয় তখনই লেগেছে যখন ওই মাটিতে পড়ে গেছিল। স্যার এই যে ইনি। আচ্ছা, তাহলে তুমি ওই চিৎকারটা শুনেছিলে? আগে হ্যাঁ স্যার। আচ্ছা, চিৎকার ছাড়া অন্য কিছু দেখেছিলে বা শুনেছিলে? কাউকে এখান থেকে পালিয়ে যেতে দেখেছিলে? না স্যার, কাউকে পালাতে দেখিনি। চিৎকারের আওয়াজ শুনলাম আর এখানে চলে এলাম। তারপর দেখলাম উনি মাটিতে পড়ে ছটফট করছেন, আর আর ছটফট করতে করতে উনি মারা গেলেন। আর তখনই আপনাদের ফোন করলাম স্যার। কবে থেকে চেনো ওই লোকটাকে? স্যার এই লোকটাকে তো প্রথমবার দেখলাম, চিনব কি করে? প্রথমবার? হ্যাঁ স্যার, এ হয়তো আজই এই বাড়িতে থাকতে এসেছিল। স্যার আমি তো এর নামটাও জানি না স্যার। আচ্ছা, বলতে পারো এই বাড়িটা কার? জানি না স্যার, আমি তো গত 7-8 মাস ধরে এখানে আছি, আর তবে থেকে দেখছি এই বাড়িটা বন্ধই আছে। অভিজিৎ, হ্যাঁ দয়া। দেখো ওখানে কারোর নাম লেখা আছে, মনে হয় এরই নাম, ধর্মেশ লেখা। ধর্মেশ? কাঁচি পড়ে আছে এখানে, এই জারটা ভেঙে রয়েছে। মনে হচ্ছে এই পার্সেলটাও খুলেছিল। যে পাঠিয়েছে তার তো কোনো নাম নেই এখানে, আর না কোনো পোস্টাল স্ট্যাম্প। তার মানে এটা কোনো পোস্টে আসেনি। হতে পারে যে কেউ বাড়ির বাইরে রেখে গেছিল, কেউ হয়তো পাঠিয়েছে। এটা দেখছো দয়া? এর ভিতরে ছোট ছোট দাগ রয়েছে। বলো নাতাশা। স্যার মনে হচ্ছে এই লোকটা নিজের জিনিসপত্র অবধি খুলে দেখেনি। যাই হোক, এটা সাধারণ মৃত্যু নয়, একটা অস্বাভাবিক মৃত্যু। হ্যাঁ স্যার, আর যে জিনিসটার জন্য মৃত্যু হয়েছে সেই জিনিসটা এখানে নেই। স্যার আমার মনে হচ্ছে যে এই পার্সেলের মধ্যেই কোনো সিক্রেট লুকিয়ে রয়েছে। আর সেই সিক্রেটটা এখন নিখোঁজ স্যার। সারিকা, এটা কি করছো? স্যার ধর্মেশের রক্ত পরীক্ষা করছি। আরে আমি সে কথা বলছি না, তোমার নাক থেকে একটা অদ্ভুত আওয়াজ বেরোচ্ছে, আমি তার কথা বলছি। নাক থেকে আওয়াজ? না তো স্যার, আমার নাক তো আই এম সো সরি স্যার। সারিকা, ইয়েস স্যার। ইউ গো হোম, বাড়ি যাও। কিন্তু কিন্তু কেন স্যার? আরে কেন কি? তোমার এত সর্দি লেগেছে, তুমি বাড়ি গিয়ে বিশ্রাম করো। না স্যার, আমি ঠিক আছি। দেখা যাচ্ছে তো তুমি কতটা ঠিক আছো। আরে সকাল থেকে হেঁচে চলেছো, তোমার নাকের মধ্যে তো রেডিও বাজছে, ভোঁ ভোঁ করে আওয়াজ বার করছো তুমি। আবার সেই আওয়াজ? তুমি তো এখানেই দাঁড়িয়েছো সারিকা, কিন্তু এই আওয়াজটা কোত্থেকে আসছে? আরে স্যার এই আওয়াজটা ওখান থেকে আসছে, ওই লাশটার থেকে। কামান সারিকা, লাশের মধ্যে থেকে কি করে আওয়াজ আসবে? হ্যাঁ স্যার। ঠিক বলেছ সারিকা, আওয়াজটা তো এই লাশটা থেকেই আসছে। এই লোকটি বেঁচে নেই তো?
দেখলে গানটা এ গাইছিল, আমি ভাবছিলাম গানটা তুমি গাইছিলে। স্যার আমার নাক তো সর্দিতে বন্ধ হয়ে গেছে, গান কি করে গাইবো? আচ্ছা। চালুকে হ্যাঁ বস। গুড মর্নিং স্যার। আরে এটা আবার কি? আরে ভাই, এ মৌমাছিটা তো নাকে গিয়ে বসেছে। এই দেখো। মিষ্টি কে এসেছিল নাকি? ও মৌমাছি, আমি কিন্তু মৌমাছি খুব ভয় পাই, কামড়ে দেবে। স্যার আপনি একদম নড়বেন না স্যার, আমি না এই মৌমাছিটাকে এক্ষুনি গুলি করছি। কি করছিস কি? আমি কিন্তু তোকে সিআইডি থেকেই বের করে দেবো। বন্দুকটা নামা, নামা বলছি। ওকে, আপনি আপনি একদম নড়বেন না স্যার, দাঁড়িয়ে থাকুন 1 মিনিট। স্যার আপনি কিন্তু একদম নড়বেন না স্যার। আরে তাড়াতাড়ি কর, তুই কি মৌমাছিটার হুল ফোটানো অব্দি অপেক্ষা করছিস নাকি? স্যার চোখ বন্ধ করুন। ওরে বাপরে, মরে গেলাম রে, মরে গেলাম। স্যার টার্গেটটা একবার দেখুন স্যার, একদম ঠিক জায়গাতে লেগেছে। হ্যাঁ ভাই বিবেক, তুই কিসের বদলা নিচ্ছিস বলতো? হ্যাঁ, মৌমাছি তো উড়েই গেল, আমার নাকটার পুরো হালুয়া বানিয়ে দিলি তুই। কি খুনি উড়ে গেল? খুনি? খুনি বস, এই লোকটিকে মৌমাছি খুন করেছে। মৌমাছি খুন করেছে? চালুকে এসব কি বলছো? হ্যাঁ উনি ঠিক বলছেন স্যার, এই দেখুন। আরে, সরি। কি 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 হলো ডক্টর সারিকা? আপনার শরীর ঠিক আছে তো? এইটা কিন্তু ঠিক হচ্ছে না ডক্টর সালুকে। কি ঠিক না ভাই? আরে এনার শরীর খারাপ আর আপনি এনাকে দিয়ে কাজ করাচ্ছেন। এই যদি আইসক্রিম খেয়ে বেড়ায় তো ডাক্তার সালুকে কি করবে? আইসক্রিম? আগে হ্যাঁ। হ্যাঁ ডক্টর সারিকা, একা একা আমাকেও ডেকে নিতে পারতেন। তোমাকে কি করে ডাকবো অভিজিৎ? আমার সঙ্গে তো ডক্টর সালুকে ছিলেন। আদাব আর্জ হ্যায়। ডক্টর সালুকের সাথে আইসক্রিম খাবার দরকারটা কি ছিল? হয়ে গেল তো শরীর খারাপ, এবার যান বাড়ি। না না না, আপনি যান বাড়ি, তাই না স্যার? হ্যাঁ সারিকা, কি বলছিলে তুমি? স্যার মনে হচ্ছে এই লোকটার অ্যালার্জি ছিল মৌমাছিতে, আর এরকম কোনো মানুষকে যদি মৌমাছি কামড়ায় তাহলে তার তক্ষুনি মৃত্যু হয়। ও তাহলে এই ব্যাপার স্যার। কিন্তু এর বাড়ির মধ্যে মৌমাছি এলো কোথা থেকে? এর বাড়ির আশেপাশে তো কোনো মৌচাক টৌচাক জাতীয় কিছু নেই। 1 মিনিট বস। এর বাড়িতে মৌমাছি এসেছে এই জারের মধ্যে করে। জারের মধ্যে করে? ইয়েস। এটা তো সেই জারটাই স্যার, যেটা কেউ ধর্মেশকে গিফট করেছিল। হ্যাঁ, তার মানে কেউ একজন ধর্মেশকে জারের মধ্যে মৌমাছি দিয়ে গিফট করেছিল। স্যার এটা এমন একটা লোকের কাজ যে জানতো যে ধর্মেশকে যদি মৌমাছি কামড়ায় অ্যালার্জি হবেই। দয়া ও এটাও জানতো যে ধর্মেশের নতুন ঠিকানাটা কোথায়। ফেডরিক, একটা কাজ করো, খোঁজ নাও যে কে ধর্মেশকে এই নতুন বাড়ি পাইয়ে দিয়েছিল। যে ধর্মেশকে খুন করেছে সে ধর্মেশকে খুব ভালো করে চিনতো। ও জানতো যে ধর্মেশের মৌমাছিতে অ্যালার্জি, আর 3-4টে মৌমাছি যদি ওকে কামড়ায় তাহলে ও মারা যাবে। স্যার ও এটাও জানতো যে ধর্মেশ কয়েক মাস বা কয়েক বছর পর বাড়িতে ফিরছে। স্যার ধর্মেশের ব্যাপারে আরো কিছু জানতে পারলে কেসটার একটু সুরাহা হয়। হ্যাঁ সেটাই তো। না ধর্মেশের কোনো পাসপোর্ট আছে, না ক্রেডিট কার্ড আছে, না রেশন কার্ড আছে, না কোনো ব্যাংকের স্টেটমেন্ট আছে। মনে তো হচ্ছে ধর্মেশ নামে কোনো লোক ছিলই না। স্যার এটাও তো হতে পারে যে ধর্মেশ লুকোনোর চেষ্টা করছিল। মানে স্যার নিজের নামটাম বদলে কারোর কাছ থেকে লুকোচ্ছিল। হ্যাঁ স্যার, ও কোনো অপরাধ করেছিল অথবা কোনো লুটপাট করেছিল হয়তো, তাই পুলিশ কিংবা নিজেদের লোকের কাছ থেকে বাঁচতে এখানে লুকিয়েছিল এই বাড়িতে। স্যার ইনি সেই ব্রোকার, এই বাড়িটা দিয়েছিল ধর্মেশকে। আমায় ক্ষমা করে দিন স্যার, আমি জেলে যেতে চাই না, আমি জেলে যেতে চাই না স্যার। জিজ্ঞাসাবাদ না করেই ওকে বাড়ি পাইয়ে দিলে? হ্যাঁ, ভুল হয়ে গেছে স্যার, ক্ষমা করে দিন। ধর্মেশের ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট কিংবা রেশন কার্ড ইত্যাদি কিছু তো দেখেছিলে তুমি? স্যার ওই সময় তো ওর কাছে কিছু ছিলই না। এরপরেও তুমি ওর জন্য ঘর থেকে দিয়েছিলে? হ্যাঁ বললাম না স্যার, ভুল হয়ে গেছে স্যার, ভুল হয়ে গেছে। বাড়ি টাকার আমার একজন পরিচিত স্যার আছেন যিনি আমেরিকায় থাকেন, ওনারই। তাকেও জেল পাঠাবি নাকি? হ্যাঁ, তুমি জানো তো দেশে কি চলছে, কত টেনশন চলছে, তারপরেও জিজ্ঞাসাবাদ না করে তুমি কি করে বাড়ি দিলে?
স্যার ও আমাকে একটা কোম্পানির পেপার দিয়েছিল, বলেছিল এটা ওর মাইনের রসিদ, স্যালারি স্লিপ। দেখাও একটু। ওকে, এই যে এতে বাড়ির এগ্রিমেন্টটাও আছে। আচ্ছা বিবেক, একটু কোম্পানিতে ফোন করে জিজ্ঞেস করো যে পেপারটা আসল না নকল। ইয়েস স্যার। আর কোম্পানিটা আছে কি না তো দেখো। ইয়েস স্যার। তুমি কি ধর্মেশের ব্যাপারে কোনো খোঁজ করেছিলে কোম্পানিতে? না স্যার, আমার তো মনে হয়েছিল ও সত্যি কথাই বলছে। স্যার, এই স্যালারি স্লিপটা একদম ভুয়ো স্যার। কোম্পানির লোকেরা এটা বললো যে ধর্মেশ নামের কোনো লোকই ওখানে কাজ করতো না স্যার। শুনলে? হ্যাঁ, ক্ষমা করবেন স্যার, এরপর থেকে কাউকে পুরো খোঁজ খবর করে তারপরেই ঘর দেব। আচ্ছা, তুমি যে এই ধর্মেশকে বাড়ি দিয়েছিলে এ ব্যাপারে আর কে কে জানতো? না স্যার, কেউই কিছু জানতো না। এমনকি ধর্মেশও আমাকে বলেছিল যে কেউ যেন কিছু জানতে না পারে। আমি তো কাউকে কিছু বলিনি স্যার। ঠিক আছে, তুমি যাও। আগে স্যার এই ধর্মেশই অপরাধী স্যার, অপরাধ করে ওখানে লুকিয়েছিল। আর এটাও ভালো করে জানতো জোর বিপদ রয়েছে। এই ধর্মেশের মৃত্যু মৌমাছির কামড়ের কারণে হয়েছে। এবার ওই মৌমাছিরাই আমাদের বলবে এই ধর্মেশকে কে খুন করেছে। অভিজিৎ, একটা কাজ করো, খোঁজ নাও ওর বাড়ির আশেপাশে এমন কোনো দোকান বা নার্সারি আছে যেখান থেকে এই মৌমাছি বিক্রি করা হয়। খুনি কোনো না কোনো জায়গা থেকে তো এই মৌমাছি নিয়ে এসেছিল। এই যে দাদা 1 মিনিট আসবেন। আপনি 1 মিনিট দাঁড়ান। মাফ করবেন, একটু আর্জেন্ট কাজ আছে। আরে দাদা, গাছ তো কোথাও পালিয়ে যাচ্ছে না, আপনি একটু পরেও নিতে পারবেন। না, আমরা সিআইডি থেকে আসছি, আমরা এক্ষুনি কথা বলবো। সিআইডি? কি হয়েছে স্যার? একটা খুন হয়ে গেছে। খুন? ক টাকা হয়েছে আপনার? 40 টাকা। কে খুন হয়েছে স্যার? এখানে কি মৌমাছি বিক্রি হয়? স্যার, এনার তো মুখ হাঁ হয়ে গেছে, বন্ধই হচ্ছে না। বলছেন না কেন কিছু? হ্যাঁ স্যার, আপনি কি করে জানলেন? তার মানে আপনি মৌমাছি বিক্রি করেন? হ্যাঁ হ্যাঁ স্যার, ওই মৌমাছিগুলো কি কাউকে কামড়েছে? হ্যাঁ। স্যার, মৌমাছি তো আমার কাছে আছে, কিন্তু আমি রেগুলার কাস্টমারের কাছেই একমাত্র বিক্রি করি। আর রেগুলার কাস্টমাররা এটা খুব ভালো করেই জানে যে আমি এটা লুকিয়ে বিক্রি করি। সেটা কেন? স্যার, আশেপাশের বিল্ডিং এর লোকেরা কমপ্লেন করে। আচ্ছা, তোমার কাছে এমন কোনো লোক কি মৌমাছি কিনতে এসেছিল যে তোমার প্রতিদিনের কাস্টমার নয়, 1-2 দিন কিংবা কিছুদিন আগে? হ্যাঁ স্যার, কবে? হয়তো পরশু দিন একজন লোক এসেছিল, উনি অনেক টাকা দিয়েছিলেন, তাই আমি মৌমাছি দিয়ে দিই। আচ্ছা, লোকটা মৌমাছিগুলো নিয়ে গেছিল কিসে করে? কোনো থলিতে বেঁধে নাকি কোনো কৌটোতে? স্যার, ওনার কাছে একটা জার ছিল, চীনামাটির জার, বলেছিলেন যে এতেই দিয়ে দাও। স্যার, এটা স্যার ওই জায়গাটাই যেটা ভাঙা অবস্থা পেয়েছি। আচ্ছা, তোমরা যখন ওই মৌমাছিগুলোকে মৌচাক থেকে বার করো তখন ওই মৌমাছিগুলো কামড়ায় না? না স্যার, আমরা খুব সাবধানে বার করি, আস্তে আস্তে বের করে আনলে ওরা কিছু করে না। কটা মৌমাছি বিক্রি করেছিল ওকে? 5-6টা মৌমাছি। আচ্ছা, এই মৌমাছিগুলোর কামড়ে কোনো লোক মারা যেতে পারে? স্যার, যদি 15-16টা বড় বড় মৌমাছি কামড়ায় তাহলে মানুষ মরতেও পারে। বড় মৌমাছি সেটা কি? স্যার, ওই 2-7টা। স্যার চলো দেখো। আসুন স্যার। দাঁড়ান স্যার, আপনারা ওদিকে যাবেন না, এই মৌমাছিগুলো পোষা নয়। ওখানে একটা বড় মৌচাক আছে যেখান থেকে মৌমাছি বের করে আমি দিয়েছিলাম। এই মৌমাছিরা যখন রেগে যায় তখন কাউকেই ছাড়ে না। ওই লোকটাকে মৌমাছি বেচে তুমি একটা খুনে সাহায্য করেছো, বুঝেছো? তোমার ওই লোকটার মুখটা মনে আছে যে এই মৌমাছি কিনেছিল? হ্যাঁ স্যার। এই যে স্যার। স্যার, এই লোকটা দেখতে তো বেশ ভদ্র মনে হচ্ছে। একে ভদ্রলোকের মতো দেখতে হলেও এ একটা খুনি, নাতাশা। একটা কাজ করো, আমাদের রেকর্ডসে চেক করো, Okay, sir. দেখো এর ব্যাপারে কি জানা যায়।
স্যার পেয়ে গেছি। স্যার এর নাম বীরেন্দ্র, একটা পুরনো কয়েদি। আর স্যার এটা কি, এই 7 বছর ধরে বাণীপাক জেলে আছে। 7 বছর ধরে জেলে বন্দি আছে? এ আপনি কার ছবি আঁকিয়েছেন? হ্যাঁ, ওই লোকটার সঙ্গে আপনার পুরনো কোনো শত্রুতা নেই তো? স্যার এটাই সেই লোক যে আমার ওখান থেকে মৌমাছি কিনে নিয়ে গিয়েছিল। এই লোকটা জেলে আছে, আর যদি এই জেলে থাকে তাহলে আপনার নার্সারিতে কি করে এলো? হ্যাঁ, জানি না স্যার। সাত বছর ধরে জেলে বন্দি, বাণী পার্ক জেল। শেখর, তুমি এখানে? এসিপি প্রদ্যুমন, এত বছর পর আবার দেখা হলো আমাদের, তাও আবার জেলে। আর কি করা যাবে, আমাদের চাকরিটাই এরকম। এনিওয়ে, বসো, বলো কি খাবে? না না, কিছু না। আমরা বীরেন্দ্রের সঙ্গে দেখা করতে চাই। বীরেন্দ্র? আগে হ্যাঁ, বীরেন্দ্র। এই হচ্ছে তার স্কেচ। এটা তো বীরেন্দ্রর স্কেচ। ব্যাপারটা কি? এই গতকাল সকালে একজনকে খুন করেছে। ও কাউকে খুন করেছে? কিন্তু ও তো জেলের মধ্যে আছে। আরে ভাই, তাই তো আমাদের মাথা খারাপ হয়ে গেছে। যদি এ জেলের ভেতরে থাকে তাহলে ও বাইরে গিয়ে খুন করলো কি করে? একে কি কোনো বিশেষ কারণে জেলের বাইরে নিয়ে যাওয়া হয়েছিল? হসপিটাল বা অন্য কোথাও? না তো। কোর্টে নিয়ে যাওয়া হয়েছিল? একদমই না। ইনফ্যাক্ট গত 1 মাস ধরে জেলের বাইরেই যায়নি। স্যার, আমার তো মনে হচ্ছে এটা রাম আর শ্যামের চক্কর আছে স্যার। এই বীরেন্দ্রর কোনো যমজ ভাই আছে যে জেলের বাইরে ঘুরে বেড়াচ্ছে স্যার। সেটা তো বীরেন্দ্রই বলতে পারবে যে ওর কোনো যমজ ভাই আছে কিনা। যাই শেখর? হ্যাঁ, চলো চলো। বীরেন্দ্র, বীরেন্দ্র, এই সত্যি বীরেন্দ্র নাকি অন্য কেউ? কে? এ তো বীরেন্দ্রই। বীরেন্দ্র, এনারা। জানি জানি, এনারা সব সিআইডির লোক না? তাহলে এটাও নিশ্চয়ই জানো যে আমরা এখানে কেন এসেছি? একে চেনো? ধর্মেশ? আরে এই তো ধর্মেশ। এ খুন হয়েছে। তুমি চেনো একে? গত 2 বছর ধরে এই জেলে সাজা খাটছিল। ধর্মেশ জেলে ছিল? হ্যাঁ, আসলে গতকালই তো জেল থেকে মুক্তি পেল। কালকেই জেল থেকে ছাড়া পেল আর কালকেই খুন হয়ে গেল। তুমি চিনতে না ধর্মেশকে? হ্যাঁ, খুব ভালো করেই আমি চিনতাম। এবার চট করে বলে ফেল। হ্যাঁ, ধর্মেশকে খুন তুই করেছিস না? হ্যাঁ, আমি করেছি। আমি ছাড়া আর ওকে কে খুন করবে? এই নিন স্যার, কেস ক্লোজড। এই তো নিজে মুখেই বলছে যে এই খুন করেছে। ফেডরিক, এই জেলের ভিতরে বন্ধ ছিল, তাহলে জেলের বাইরে গিয়ে কি করে খুন করবে? সেটা একটা কথা। এই শোনো, তুমি এখানে জেলে বসে বসে খুন কি করে ফেললে? সাবাস ইন্সপেক্টর, বুদ্ধিতে একদম বাচ্চা তুমি। আমি যদি নিজেই সবকিছু বলে দেবো তাহলে তোমরা কি করবে? হ্যাঁ, যাও যাও, খুঁজে বের করো আমি ওই লোকটাকে কখন আর কিভাবে মেরেছি। যাও। স্যার, আপনারা সবাই একটুখানির জন্য বাইরে যান। 5টা মিনিট ছেড়ে দিন আমাকে এর সাথে।
আমি মুখ খুলিয়ে দিচ্ছি এর। পোষা তোতার মতন কথা বলবে। না অফিসার, আপনি এখানে ওকে মারতে পারেন না। আহা, মারার কথা বলছেটাই বা কে? হ্যাঁ, আমি তো শুধু কিছু জিজ্ঞাসা করতে চাই ওকে। দেখুন স্যার, এখন কিন্তু আপনার কাস্টডিতে আছি। এই লোকটার সাথে আমি 1 মিনিটও থাকতে চাই না। এই সেলটাকে ভালো করে চেক করো, দেখো কোনো সুড়ঙ্গ টুড়ঙ্গ বানিয়েছে কিনা। না স্যার, কোথাও কোনো সুড়ঙ্গ নেই। আরে ইন্সপেক্টর, সুড়ঙ্গ তো ইঁদুর বানায়, বুঝলে? আমার মতো সিংহ নয়। তুই কি নিজেকে সিংহ ভাবিস নাকি? হ্যাঁ, বিশাল বড় সিংহ তুই। আরে তোমরা সিআইডির লোকেরা খালি প্রশ্নই করো। এদিকে তোমরা প্রশ্ন করতে থাকবে, ওদিকে দেখবে আর একটা খুন হয়ে গেছে। খুন? কার? কোথায়? মালার টাওয়ারের পাশে যে ছোট বাড়িটা আছে না, ওখানেই। আরে ছোট, আরে ছোট ছোট, তোমাদের কাছে সময় অনেক কম। ছোট, সূর্য, সূর্য, স্যার যদি কেউ অনেকক্ষণ ধরে দরজা না খুলে তাহলে বুঝে নেওয়া উচিত ব্যাপারটা গন্ডগোল আছে। ভেঙে ফেলো দরজা। ঠিক আছে স্যার, দয়ার নাম নিয়ে ভেঙে দিচ্ছি। সূর্য, দেখো তো, এ তো মরে গেছে স্যার। আমরা আসতে দেরি করে ফেললাম স্যার। বীরেন্দ্র আমাদের বলেও ছিল তাড়াতাড়ি আসতে, কিন্তু বাড়ির ভেতরটা ভালো করে দেখো, দেখো কেউ লুকিয়ে আছে কিনা। না স্যার, বাড়িতে তো কেউ নেই। আর অভিজিতের শরীরের মধ্যেও তো কোনো আঘাতের চিহ্ন নেই। কেউ কে বিষ দেয়নি তো? হতে পারে স্যার এরও কোনো জিনিস অ্যালার্জি ছিল। হ্যাঁ, হতে পারে। কিন্তু অভিজিৎ, বীরেন্দ্র কি করে জানতে পারলো যে এই সূর্য মারা যাবে? এই দেখো বস, এর ঠোঁট একদম নীল হয়ে গেছে। বস, এই লোকটার মৃত্যু বিষের কারণে হয়েছে। ও, তার মানে এর খাবারে বিষ ছিল? না দা, এর খাবারে বিষ ছিল না। এই লোকটা খাবারে বিষ থাকার কারণে মরেনি। লোকটি এই সিগারেট বিষের কারণে মরেছে। এই এই বিড়ি, সিগারেট, এগুলো তো আসলে সব বিষই স্যার। যারা এসব খায় তারা তো তাড়াতাড়ি উপরে যাবে। তোমার কথা একদম ঠিক ফ্রেডি, কিন্তু এখন আমি নিকোটিনের কথা বলছি না। এখন আমি কথা বলছি এই সিগারেট বিষের ব্যাপারে। বস, কেউ এই ইম্পোর্টেড সিগারের মধ্যে বিষ দিয়ে দিয়েছে, যাতে যখনই এই ব্যক্তি সিগারেটটি খাবে তখনই সে মরে যাবে। স্যার, খুনি এরকম কোনো একজন লোক যে জানতো সূর্য সিগার পছন্দ করে। কারেক্ট। যেমন স্যার খুনি জানতো যে ধর্মেশের অ্যালার্জি রয়েছে মৌমাছির থেকে। বিবেক, কি হচ্ছে? এরকম মুখ গোমড়া করে দাঁড়িয়ে আছো কেন? কিছু না স্যার, ওই সিগারেট দেখে আমার এক কাজিনের কথা মনে পড়ে গেছে। 30 বছর বয়স ছিল আর ও সিগারেট খেত খুব। আর এই কারণেই স্যার ওর মৃত্যু হয়। ও, দ্যাটস ভেরি স্যাড। কিন্তু একটা কথা বিবেক, দেখো ওর মৃত্যুর জন্য কিন্তু ওই দায়ী ছিল। এই পৃথিবীতে এত ভালো ভালো জিনিস রয়েছে
মানুষের সেই সব জিনিসের শখ রাখা উচিত। মুখ থেকে ধোঁয়া উড়িয়ে কি আনন্দ পায় বলো তো? হ্যাঁ স্যার, আপনি ঠিকই বলছেন। এই বদ অভ্যেসের কারণে ওর স্ত্রী আর বাচ্চা অনাথ হয়ে গেছে স্যার। দ্যাটস লাইফ। চলো, কিন্তু আজ আমরা সবাই চেষ্টা করব আজ থেকে যে কোনো একজনের অন্তত সিগারেট ছাড়িয়েই দেব। এক্সকিউজ মি স্যার। আরে সারিকা, আপনার সর্দি এখনো সুস্থ হননি নাকি? আপনি আমার হাতে তৈরি করা আদা দিয়ে চাটা খান, আপনার সর্দি এইভাবে গায়েব হয়ে যাবে। ওই ইলেকট্রিক কেটলি থাকলে এখানে তাহলে আমি এখনই বানিয়ে দিতাম। ইলেকট্রিক কেটলি নেই এখানে? কেটলির কথা বাদ দাও, আদা কোত্থেকে আনবে? কি এখানে আদা নেই? আদা নেই? নেই? না নেই। আর এমনিতেও সারিকার তো আর সব সময় সর্দি হয় না। অভিজিৎ, হ্যাঁ, সারিকাকে আদা দিয়ে চা আমি খাইয়ে দেবো, বুঝছো? তুমি একটা কাজ করো, খোঁজ নাও সূর্যকে ওই বীজ দেওয়া সিগার কে খাইয়েছিল। এই যে শুনুন, ওই যে ওই কি যেন নাম ছিল চুরুটটার? র্যাম্বো টাকিলা। তেরা ওই র্যাম্বোর কি যেন ওইটা ওই যাও এখান থেকে, আমরা বাচ্চাদের শিকার বিক্রি করি না। হ্যাঁ, এরকম অপমান! কি হয়েছে ফ্রেডি? এ আমাকে তাড়িয়ে দিচ্ছে। তাড়িয়ে দিচ্ছে? কেন দাঁড়াচ্ছিস? আমরা তো তোকেই নিয়ে যেতে এসেছি। এটাকে চিনিস তুই? তোমরা কারা? সিআইডি। সিআইডি? হ্যাঁ, সিআইডি। একটু ভালো করে দেখ এবার এটাকে। এই সিগার এই দোকান থেকে বেচা হয়েছিল। আচ্ছা স্যার, সিগারে কি আর দোকানের নাম লেখা থাকে? তবুও দেখ এটাকে। বোধহয় এটা ইন্ডিয়ায় বানানো হয় না, বাইরে থেকে আসে। এটা কোত্থেকে পেয়েছেন আপনি? চিনতে পারছিস এটাকে? আগে হ্যাঁ। এটা দিয়ে কাউকে খুন করা হয়েছে। এটাতে কোনো বিষ মাখানো হয়েছে, বুঝেছিস? বিষ? হ্যাঁ স্যার, আমি দুজনকে বিক্রি করেছিলাম। কারা এই দুজন? নাম জানিস ওদের? আগে না স্যার। দেখতে কেমন ছিল? মুখটা মনে আছে তো? হ্যাঁ স্যার, একটু একটু মনে আছে। ঠিক আছে, একে বিরোধে নিয়ে চলো। আর এই দোকান সিল করে দাও। ওই দুজনের স্কেচ বানাতে হবে আমাদের জন্য। চলো। স্যার, হ্যাঁ, স্কেচগুলো তৈরি হয়ে গেছে, আসুন ওই দেখি। দেখুন, খুবই গন্ডগোলের স্যার। আরে এটা তো বীরেন্দ্র। সেটা দেখে আমিও তো চমকে গেছি। কিন্তু স্যার এই বীরেন্দ্র জেলের ভিতরে বসে বসে খুন কি করে করছে? সেটাই তো। আর এই দ্বিতীয় ছবিটা কার? নাতাশা, চেক করো তো আমাদের রেকর্ডস থেকে। ইয়েস স্যার। স্যার, হ্যাঁ নাতাশা, আমাদের রেকর্ডে এই লোকটার কোনো ডিটেল পাওয়া যায়নি। রেকর্ডসে কিছু পাওয়া গেল না? না স্যার। এর মানেটা খুব পরিষ্কার। এই দ্বিতীয় খুনটাও এই বীরেন্দ্রই করেছে। বীরেন্দ্রই। কিন্তু এটা কি করে সম্ভব স্যার? বীরেন্দ্র তো জেলে আছে স্যার। আর ওই তো আমাদের বলেছিল সূর্যের বাড়ি যেতে। একটা লোক একই সময়ে দু জায়গায় কি করে থাকতে পারে স্যার? দেখো, সূর্য আর ধর্মেশ দুজনেই বীরেন্দ্রের সঙ্গে জেলে বন্দী ছিল। আর যেই সূর্য আর ধর্মেশ জেল থেকে ছাড়া পেল, ওদের খুন হয়ে গেল। সোজা ব্যাপার স্যার, এদের দুজনেরই বীরেন্দ্রের সঙ্গে কোনো ঝগড়া টগড়া হয়েছিল। কোনো না কোনো তো কারণ রয়েছে এদের মৃত্যুর পিছনে। হ্যাঁ, এই খুনগুলো বীরেন্দ্রই করাচ্ছে। আর ওকে জেলের ভেতরেরই কেউ সাহায্য করছে। শেখর, আরো একটা নতুন সমস্যা দেখা দিয়েছে। কেন? আবার কি হলো? সূর্যের খুনও এই বীরেন্দ্রই করেছে। আরো একজন সাক্ষী ওডি স্কেচ করিয়েছে। সূর্যের খুন বীরেন্দ্র করেছে? কিন্তু এটা কি করে হতে পারে? ও তো এখানে ছিল, জেলের ভিতর। শেখর, এই স্কেচটা এমনি এমনি তৈরি হয়নি। এই বীরেন্দ্র বাইরে গিয়ে খুনগুলো করছে, আর এই কাজে তোমারই এখানকার কোনো লোক ওকে সাহায্য করছে। কি বলছে প্রদ্যুমন? আমার প্রতিটি অফিসারই খুব সৎ এবং সততার সঙ্গে কাজ করে। আচ্ছা শেখর, একটা কথা বলো। বীরেন্দ্র সেলে যে ক্লোজ সার্কিট ক্যামেরা লাগানোর কথা আমি বলেছিলাম,
সেটাতে কি দেখা গেছে? যদিও সেল থেকে বাইরে বেরোয় তাহলে ক্যামেরাতে ধরা পড়বে। আসুন দেখাও তো। ইয়েস স্যার। একটুখানি ফাস্ট ফরওয়ার্ড করো, বাস প্লে করো। স্যার মনে হচ্ছে এবার বেরোবে। তার মানে সারাদিনই ওই সেলের মধ্যেই ছিল। কিন্তু স্যার বীরেন্দ্র যদি জেলেই থেকে থাকে তাহলে বাইরে খুন কে করে বেড়াচ্ছে? শেখর, এই বীরেন্দ্রর কিসের জন্য শাস্তি হয়েছিল? আসলে ও একটা বড় কোম্পানির অ্যাকাউন্টেন্ট ছিল, চুপি চুপি কয়েক লাখ টাকা মেরেও দিয়েছিল, ধরা পড়ে শাস্তি হয়ে যায়। চিটিং এর কেসে ও তো 7 বছর ধরে জেলে রয়েছে, তাই না? চিটিং এর কেসটা তো একটা দিক গেল, ও এখানে থাকাকালীন কনস্টেবলের উপর হামলা করেছিল এবং তাকে মেরে ফেলেছিল। এখনো যাবজ্জীবন কাটাচ্ছে, লাইফ ইমপ্রিজনমেন্ট। চিটিং এর কেসে ভিতরে ঢুকে খুন করে দিল। অদ্ভুত ব্যাপার শেখর। কেউ দেখেছিল ওকে খুন করতে? হ্যাঁ, 4 জন সাক্ষী ওকে দেখেছিল। 4 জন সাক্ষী? হ্যাঁ, কারা কারা ছিল? সূর্য, ধর্মেশ, ভানু আর বিরাজ। কি বললে? সূর্য, ধর্মেশ, ভানু আর বিরাজ? তাহলে এই ব্যাপার যারা একে খুন করতে দেখেছিল তাদেরকেই ও এক এক করে শেষ করে দিচ্ছে। প্রতিশোধ নিচ্ছে স্যার, প্রতিশোধ। দুজনকে মেরেই দিয়েছে। আর এখন 2 জন বেঁচে আছে, ভানু আর বিরাজ। এই 2 জন এখন কোথায়? এখন তো জেল খাটছে, কিন্তু পরশু ওরা মুক্তি পেয়ে যাবে। পরশু ওরা ছাড়া পাচ্ছে, তার মানে পরশুই ওদেরকে বীরেন্দ্র মারার চেষ্টা করবে স্যার। শেখর, এই বীরেন্দ্রের সঙ্গে কে কে দেখা করতে আসে? আমি তোমাকে ওদের লিস্ট দিয়ে দিচ্ছি। তাড়াতাড়ি। সুরেশ আর সিদ্ধার্থ। আর 3 নম্বর করণ স্যার। এই 3 জনই জেলে গেছিল বীরেন্দ্রর সঙ্গে দেখা করতে। দয়া, আমার তো মনে হচ্ছে যে এই 3 জনের মধ্যে কোনো না কোনো কানেকশন আছে এই সূর্য আর ধর্মেশের খুনের ব্যাপারে। স্যার এবার এমনটা নয় তো যে 3 জনের মধ্যে কোনো একজনকে দিয়ে বীরেন্দ্র এই খুনগুলো করাচ্ছে? হতে পারে স্যার, কিন্তু এইটা বুঝতে পারছি না যে এদেরকে দিয়ে খুন করানোর জন্য টাকা কে দিয়েছিল। কারণ বীরেন্দ্রর পরিবারে ও নিজে ছাড়া আর তো কেউ নেই স্যার। এই সুরেশ আছে তো, বীরেন্দ্র পুরনো ম্যানেজার, এই হয়তো করছে সমস্ত কাজ, এই করেছিল টাকার ব্যবস্থা। বিশ্বস্ত সুরেশ, এই জন্যই তো ওর সঙ্গে দেখা করতে যেত। তাহলে এই সুরেশের সঙ্গে দেখা করা দরকার, আর উকিলের সাথেও। উকিলের সাথে? উকিলের সাথে কেন স্যার? রেডি, কারণ এটাই যে আমাদের এইটা জানতে হবে যে উকিলকে কে টাকা দিত এই কেসগুলো লড়ার জন্য। স্যার যে কেউই ওই উকিলকে টাকাটা দিচ্ছিল সেই হচ্ছে আমাদের অপরাধী, সেই বীরেন্দ্রের সঙ্গে মিলে রয়েছে। কুমারের কোল্ড ডিলের ফাইলটা নিয়ে এসো। হ্যাঁ স্যার। বলুন। সিদ্ধার্থ বাবু, আমি এসিপি প্রদ্যুমান, সিআইডি থেকে এসেছি। স্যার আপনাকে কেনা চেনে, কিন্তু সিআইডির আমার সঙ্গে কি দরকার হলো? অ্যাকচুয়ালি আমরা আপনার থেকে এক অপরাধীর ব্যাপারে কিছু জিজ্ঞাসাবাদ করতে চাই। কোন অপরাধী? বীরেন্দ্র। বীরেন্দ্র? ওই বীরেন্দ্র যে বাণী পার্ক জেলে আছে? হ্যাঁ, ওর কথাই বলছি আমরা। বলুন, কি জানতে চান ওর ব্যাপারে? সিদ্ধার্থ বাবু, বীরেন্দ্রই তো আপনাকে ঠিক করেছিল, তাই না, ওর কেস লড়ার জন্য? হ্যাঁ, আমি ওই কেসটা হেরে গিয়েছিলাম আর বীরেন্দ্র শাস্তি হয়েছিল। দেখুন, যতদূর আমরা জানি বীরেন্দ্র পরিবারে আর কেউ নেই, তাহলে আপনাকে কেসটা লড়ার জন্য টাকা কে দিত? সুরেশ। সুরেশ? বীরেন্দ্রর কোম্পানির ম্যানেজার, আর কে দেবে? থ্যাংক ইউ ভেরি মাচ সিদ্ধার্থ বাবু। ওয়েলকাম। অভিজিৎ, তাহলে এই ব্যাপার, এই সুরেশের সঙ্গে দেখা করা যাক। কে বীরেন্দ্র? আপনারা কার কথা বলছেন? আমি তো ওই নামের কাউকে চিনিই না। বস জেলে চলে গেল আর তুমি এত তাড়াতাড়ি ভুলে গেলে?
নেমো খারাপ নাকি? আজকাল নুন খুব সস্তা হয়ে গেছে স্যার। কিন্তু এ তো দামি নুন খেয়েছে। কোথাও এমনটা নয় তো যে তুই পাঠিয়েছিস তোর বসকে জেলে? দেখুন, আপনাদের কোথাও হয়তো একটা ভুল হচ্ছে। আপনারা হয়তো ভুল জায়গায় চলে এসেছেন। আমি এই নামের কাউকে চিনিই না। কোন জেল? এই দেখো, এবার একে জেলটার নাম বলে দাও। হ্যাঁ, ঠিক আছে স্যার, আমি একে জেলের নামটা বলে দিচ্ছি। আরে না না স্যার, এরকমটি কখনো করবেন না। আরে জেলের নাম জিজ্ঞেস করছে তো বলবো না নাকি? তুমি তো যেতে, তাই না, জেলে বীরেন্দ্রের সঙ্গে দেখা করতে? কে বীরেন্দ্র আর কোন জেল? আমি বলছি তোকে। হ্যাঁ স্যার, আমি যেতাম বীরেন্দ্রর সঙ্গে দেখা করতে জেলে। ওই আমাকে বলেছিল কিছু ওকে টাকা দেওয়ার জন্য স্যার। এতক্ষণে সত্যি কথা বেরোলো? হ্যাঁ, এবার বলো কাকে টাকা দিতে তুমি? সিদ্ধার্থকে স্যার, কেস লড়ার জন্য। সিদ্ধার্থ ওই উকিল, তাই না? হ্যাঁ স্যার। আর আর কাকে দিয়েছো তুমি টাকা? বলো। আর কাকে দিয়েছিলিস টাকা মনে পড়ছে না? মনে পড়ছে স্যার, পড়ছে। কি নাম তার? আমিও নামটা জানি না স্যার। আবার ভুলে গেছিস? হ্যাঁ না স্যার, সত্যি বলছি, আমি ওর নাম জানি না। ও তো আমার সঙ্গে জেলের বাইরে দেখা করতো। আচ্ছা, হ্যাঁ স্যার। কখন দেখা করতো? 2টোর সময়। 2টোর সময়? দুপুর 2টোর সময় ওর সঙ্গে দেখা করতে? হ্যাঁ স্যার। জেলের বাইরে? হ্যাঁ স্যার। আর তা সত্ত্বেও তুই ওর নামটা জানিস না? আমি ওর নাম জানি না স্যার। ওই লোকটা আবার জেলের ভেতরের কোনো লোক নয় তো? আমি জানি না স্যার, কিন্তু আমার মনে হয়েছে এই সেই লোক যে বীরেন্দ্রকে সাহায্য করছে লোকজনকে খুন করার জন্য। আচ্ছা, বীরেন্দ্র তার প্ল্যানের ব্যাপারে তোমাকে কোনোদিন বলেনি যে ও কিভাবে খুন করে বা অন্য কিছু? কিছু তো তোমাকে বলেছে? হ্যাঁ না স্যার, ও কখনো আমাকে কিচ্ছু বলেনি। কিন্তু শেষবার যখন ওর সঙ্গে দেখা করতে গেলাম তো ওকে খুব খুশি মনে হচ্ছিল। ও এসে আমাকে জড়িয়ে ধরলো, কিন্তু ওর কানের নিচে কিছু একটা লেগেছিল স্যার। অদ্ভুত একটা জিনিস, পাউডারের মতো কিছু। পাউডারের মতো? কি ছিল সেটা? জানি না ওটা কি ছিল। অদ্ভুত এক রকমের মোটা মোটা পাউডারের মতো। আর ওই অদ্ভুত জিনিসটা আমার শার্টেও লেগে গেছিল, পুরো দাগ লেগে গেছিল। আমি তো শার্টটাই ফেলে দিয়েছি। ফেলে দিয়েছো? বাইরে? না, বাড়িতেই আছে। ঠিক আছে, ওই শার্টটা নিয়ে আয় তাড়াতাড়ি। ওকে স্যার। এই দেখুন। কোন জিনিসের দাগ হতে পারে এটা? জানি না স্যার। ঠিক আছে ফেডরিক, একে নিয়ে চলো আর শার্টটাকে ফরেন্সিক ল্যাবে পাঠিয়ে দাও। স্যার, ডক্টর স্যারকে বলে দেবেন। কেন, সালুকে বলতে পারবে না? ইয়া, তোরই জন্যে আজ আমার জেলের নাম মাটিতে মিশে গেছে। এসিপি পদ্মমের দিকে আমি চোখ তুলে তাকাতে পারি না। জেলার সাহেব, আমাকে নিয়ে যদি এতই সমস্যা, আমাকে এইখানে আটকে রেখেছেন কেন? অন্য কোথাও পাঠিয়ে দিন। একটা কথা বলবো, আপনি এক কাজ করুন, আমাকে ছেড়ে দিন। ছেড়ে দেবো? তোকে আমি ছেড়ে দিই আর তুই বাইরে গিয়ে খুন করতে থাক। আরে জেলার সাহেব, আপনি আমাকে এখানে আটকে রেখে কি খুন করা থেকে আমাকে আটকাতে পারলেন না তো? তবে এই দেখুন স্যার, এসে গেছে আপনাদের সিআইডির লোকেরা। আর একটু অপেক্ষা করো, তোমার মুখে যে হাসিটা আছে না, এটা চিরকালের মতো বন্ধ হয়ে যাবে। নিয়ে যাও এখান থেকে। থ্যাংক ইউ জেলা সাহেব, অল দ্য বেস্ট। শেখা স্যার, এটা বলুন যে দুপুর 2টোর সময় এখানে জেলে কি হয়? 2টোর সময়? হ্যাঁ, 2টোর সময় জেলের রেশন আসে। রেশন? হ্যাঁ। আচ্ছা, এখানে জেলের রেশনের জিনিস কোথা থেকে আসে? জেলের সব রেশন এক জায়গা থেকে আসে, আর তার নাম হলো খোলা বাজার সাপ্লায়ার্স। খোলা বাজার সাপ্লায়ার্স? হ্যাঁ সালুকে। আচ্ছা, ওকে। ও আচ্ছা, দেখো সালুকে, তুমি যতই বড় হও না কেন সব সময় আমার আন্ডারেই থাকবে, বুঝেছো? ওই যে বলে না ওই, আচ্ছা ছাড়ো সব কথা, পরে বলবো। এখন ফোনটা রেখে দাও, পরে কথা বলবো। হ্যাঁ।
কি ব্যাপার স্যার? কাজের কথা বলেছে শালুকে, যে সুরেশের শার্টে যে জিনিসটা দাগ পাওয়া গেছে সেই জিনিসটা প্লাস্টার অফ প্যারিসের সঙ্গে মিশিয়ে মেকআপের জিনিস তৈরি হয়। তার মানে কেউ একজন বীরেন্দ্রর মুখের মাস্ক বানিয়েছে। আর বীরেন্দ্রর মুখের মাস্ক পরে খুন করে চলেছে। সুরেশ যখন বীরেন্দ্রের সঙ্গে দেখা করতে গিয়েছিল তার ঠিক আগেই কেউ গিয়ে বীরেন্দ্রের মুখের ওপর থেকে ওই মাস্কটা বানিয়েছিল। সেই জন্যই তো বীরেন্দ্রের মুখের ওপর থেকে ওই মেকআপের জিনিসটা লেগেছিল। স্যার জেলের ভিজিটার লিস্ট দেখে একবার জেনে নি যে সুরেশের আগে বীরেন্দ্রের সঙ্গে দেখা করতে কে এসেছিল। সেই হয়তো এই মাস্কটা বানিয়েছিল। সুরেশের আগে এই করণ। কিন্তু এই করণটা কে? করণ? অভিজিৎ, দয়া, স্যার, খোঁজ নাও এই করণটা কে। আর আমি খোলা বাজার সাপ্লায়ার্সে গিয়ে সারা দিন সুন্দর লাগবে দেখতে। বড় লোকেরা তো শুধু শুধুই প্লাস্টিক সার্জারি করে পয়সা নষ্ট করে। আমি সমস্ত দাগ ঢেকে দিই, চেহারাই পাল্টে দিই স্যার। আরে আমি তো বাইরে অনেক নাম শুনেছি তোমাদের, সেই জন্যই তো তোমার কাছে আসা, তাই না? চেহারা বদলে দাও, আমার হিরো বানিয়ে দাও আমাকে, হিরো। একদম স্যার। আরে একটু আমাদেরকেও মেকআপ টেকআপ করে দাও, আমাদেরও মন ভেঙে রয়েছে। যবে থেকে মানালি থেকে ফিরেছি মুখটুক কালো হয়ে রয়েছে। হ্যাঁ হ্যাঁ, কার মতো হতে চান আপনি? আর্নল্ড সোয়ার্জনেগার নাকি টম ক্রুজ? আচ্ছা, আমার এরকম লাগবে নাকি? হ্যাঁ হ্যাঁ, কেন নয় স্যার। স্যার আমি তো স্যার এখান থেকে হিরো হয়েই বাইরে বেরোবো, নাচ গান করতে করতে। বল ভাই কোথায় বসতে হবে? এক মিনিট অভিজিৎ, যদি তুমি হিরো হয়ে যাও তাহলে আমি পিছিয়ে থাকবো কেন? আপনিও স্যার? হ্যাঁ হ্যাঁ, আমিও হিরো হতে চাই। কি ভাই, আমাকে কেমন লাগছে? হ্যাঁ স্যার, আপনাকে তো এনার থেকেও বেশি হ্যান্ডসাম লাগছে। আচ্ছা স্যার, আমার দোকান তো খোলার আগেই বন্ধ হয়ে গেল। আচ্ছা এটা দেখো, আমি এর মতো হতে চাই, বুঝলে? আচ্ছা, তাহলে হিরোর ছবি একেবারে সঙ্গে নিয়ে এসেছেন? হ্যাঁ, কারা আপনারা? সিআইডি। নাতাশা, হিরো বানাবি? হ্যাঁ, দেখ এবার আমরা তোর কি করি। মাস্ক বানিয়েছিলিস না? হ্যাঁ, আমি মাস্ক বানিয়েছিলাম বীরেন্দ্রর। কি করেছিস মাস্ক বানিয়ে? ওকে দিয়েছিলাম। ওকে? কাকে? মনোজকে। মনোজ? স্যার মনোজ, কমল আর জয়, এরা তিনজন আমার জন্যই কাজ করে স্যার। আর এরা তিনজনই জেলের ভিতরে যায় রেশন দিতে। আগে হ্যাঁ স্যার। এদের মধ্যে এমন কেউ আছে যে বীরেন্দ্র আর সুরেশ এদের দুজনকে চেনে? এইটা তো আমি বলতে পারবো না স্যার, আমি তো আর জেলে যাই না, এরা তিনজন যায়। এদিকে এসো। তোমার এত ঘাম ঝরছে কেন? স্যার ও তো নতুন এসছে, 2-4 দিনের জন্য মাত্র। আপনাকে দেখে হয়তো ভয় পেয়ে গেছে, সেই জন্যই এরকম করছে। এই কিছু জানে না স্যার। তোমাকে আমি জিজ্ঞেস করেছি? চুপ করো। আগে স্যার। প্রথম দিন তুমি কি কথা বলতে পারো না নাকি? হ্যাঁ স্যার, আজকেই এসেছি। 2-4 দিনের জন্য কেন? আরে এ তো মনোজের জায়গায় এসেছে স্যার। মনোজ? তাহলে মনোজ কোথায়? স্যার ও তো প্রচুর ফাঁকি মারে স্যার, এত ফাঁকি মারে যে জিজ্ঞেস করবেন না আর। কখনো বলে আমার পেটে ব্যথা, কখনো বলে আমার পায়ে ব্যথা। ও আজ থেকে আবার ছুটি নিয়েছে স্যার। এর আগের বার মনোজ কবে ছুটি নিয়েছিল? স্যার এই মাসেরই 7 আর 8 তারিখে। 7 আর 8? স্যার 7 আর 8 তারিখে তো ধর্মেশের সূর্যের খুন হয়েছিল। হ্যালো, কি আজই ছাড়া পেয়েছে? না, ওর তো পরশু ছাড়া পাওয়ার কথা ছিল, তাই না? ওকে ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। ভানু বিপদে রয়েছে, ও আজই জেল থেকে ছাড়া পেয়েছে। মাই গড! আরে আরে, দরজাটা আগে থেকেই খোলা।
কে ওখানে? কে তুমি? আরে কিছু বলছো না কেন? এসো ভানু, এসো, তোমার জন্যই আমি অপেক্ষা করছি। আরে বীরেন্দ্র, তোর গলার কি হলো? তোর তো চাল চলনটা অন্যরকম লাগছে ভাই। অদ্ভুত কথা বলছিস ভানু। তোর সাথে দেখা করতে এলাম আর তোর জন্য গিফটও নিয়ে এসেছি, আর তুই বলছিস আমি বদলে গেছি? কিন্তু এর মধ্যে কি আছে ভাই? এটা আমি তোকে বলবো না, নে তুই নিজেই খুলে দেখ। ঠিক আছে ভাই, তুই এনেছিস যখন দেখতে তো হবেই। ট্রাফিক তো বেড়েই চলেছে। আমি ভাবছি যতক্ষণে আমরা পৌঁছবো ততক্ষণে ভানুর আবার কিছু হয়ে না যায়। আচ্ছা বলতো, তুই জেল থেকে বেরোলি কি করে? যখনই তুই প্যাকেটটা খুলবি এমন একটা জিনিস দেখতে পাবি যে তাতে তুই এটা বুঝতে পারবি যে আমি জেল থেকে কি করে বেরিয়ে আসি। খোল খোল। আচ্ছা দেখি তো একবার, তুই জেল থেকে বাইরে আসিস কি করে? আমি গলি দিয়ে গাড়ি পার করে নিচ্ছি স্যার। আর তাছাড়া আমরা পৌঁছেও গেছি প্রায়। এই বীরেন্দ্র আর মনোজ খুব ভাবনা চিন্তা করে প্ল্যান করেছিল স্যার। খুব প্যাঁচালো মাথায় বীরেন্দ্রর। দুজন তো আগেই ওপরে চলে গেছে, আবার তৃতীয় জন না মরে যায়। এই দাঁড়াও। আরে কোথায় যাওয়া হচ্ছে ওস্তাদ? আমাদের একটু বল, তুই জেল থেকে বাইরে বেরোস কি করে? হ্যাঁ, মনোজ? স্যার, বীরেন্দ্র আমাকে এর জন্য টাকা দিয়েছিল, বলেছিল আমার মুখোশ পরে ঘুরে বেড়া আর এক এক করে মেরে দে। কত করে কি এনেছিলিস তুই? হ্যাঁ স্যার, ওটাতে তুলো ছিল স্যার, আর পুরো তুলোটা বাদাম তেল একেবারে ভিজানো ছিল স্যার। বাদামের তেল? স্যার আমি তো 1 ঘন্টার মধ্যে মরে যেতাম যদি ওটা আমার হাতে লেগে যেত। আমার ওতে অ্যালার্জি আছে, একবার রিয়াকশন শুরু হলে আর থামার নামই নেয় না। নাক মুখ থেকে রক্ত বেরোতে থাকে স্যার। আমাকে ক্ষমা করে দিন স্যার, আমি এসব বীরেন্দ্রর কথা মতো করেছিলাম না। বীরেন্দ্র সাজে লোকজনকে খুন করছিস আর এখন বলছিস ক্ষমা করে দাও? হ্যাঁ স্যার, স্যার আমি ভেবেছিলাম কোনোদিনই ধরা পড়বো না, আমাকে ক্ষমা করুন স্যার, আমাকে ক্ষমা করুন। এবার দেখো আমরা কি অবস্থা করি তোমার ওই বীরেন্দ্র কাকার। আসুন আসুন। এতক্ষণে নিশ্চয়ই ভানুর লাশটা পেয়ে গেছেন না? হ্যাঁ, আরে আপনারা সবাই আমার কাছে অনেক বাচ্চা আছেন। বাচ্চাদের হাতে টফি খেয়েছিস তুই? হ্যাঁ, মনোজকে তো তুমি কিনেই নিয়েছো। ওই মনোজ যে জেলে রেশনের মাল নিয়ে আসতো। মনোজ তোমার মুখের মতো মুখোশ পরে ঘুরছিল যাতে লোকজনের মনে হয় যে ও তুমি। তোমার জন্য আরো একটা খারাপ খবর আছে, ভানু বেঁচে আছে, ওকে আমরা বাঁচিয়েছি। কি?
ভানু মরেনি? না, এবার ঠিকঠাক বলে ফেল, কনস্টেবলটাকে কেন মেরেছিলিস তুই? আমি মারিনি ওকে, ওই চারজন মিলে ওকে মেরেছিল, দোষটা আমার উপর চাপিয়েছিল। তার জন্যই তুমি এই প্রতিশোধ নিচ্ছিলে? হ্যাঁ, ওই দুজন আপনাদের জন্য বেঁচে গেল। বেশি কান্নাকাটি করার দরকার নেই, ভানু আর বিরাজও বাঁচবে না। আমরা ওদেরকে অপরাধের শাস্তি অবশ্যই দেব। দুটো খুন করে তুমি রক্তে হাত রাঙিয়েছ, এবার এর শাস্তি তো তোমাকে পেতেই হবে। এদিকে এদিকে। স্যার, কোন পেট্রোলটা দেবো, নর্মাল না এইচকে? আরে ভাই নর্মালি দিয়ে দাও না, আর তাছাড়া দেখো না পেট্রোল কত দামি হয়ে গেছে। কত টাকা দেবো স্যার? এক কাজ করো, এই 1000 টাকা দিয়ে দাও, নাও এই হলো চাবি। ওকে স্যার। ওকে, এ নিন স্যার। থ্যাংক ইউ। ওনার কি হয়েছে স্যার? কি হয়েছে? মুখ থেকে রক্ত পড়ছে। দাদা, ও দাদা, দাদা, আরে ও মাই গড, আরে এ তো মারা গেছে। খুন খুন খুন! কি হয়েছে, কি হয়েছে? আরে কেন চেঁচাচ্ছ, কি হয়েছে? কি করে হলো? স্যার, ওনার গাড়িতে লাশ। লাশ? স্যার, জানি না কাকে মেরে নিয়ে যাচ্ছিল। আমি সত্যি জানি না ও কি করে মারা গেছে। আমাকে কিছু বোঝাতে হবে না, আমি সিআইডি কে ফোন করছি। না না, যা বোঝানো সিআইডি কে বোঝাবে। আসুন আসুন, আপনাদেরই অপেক্ষা করছিলাম। আপনি ফোন করেছিলেন? হ্যাঁ, গাড়ির ভেতরে লাশ রয়েছে স্যার। এই গাড়িটা কার? গাড়িটা এনার স্যার। আপনার গাড়ি এটা? হ্যাঁ স্যার। কে মেরেছে একে? আমরা মারিনি স্যার, আর আমরা জানি না যে কে ওকে মেরেছে। স্যার, এই লোকটা আগেই মরে গেছিল, আর এর মুখ থেকে রক্ত পড়ছিল। এই অভিজিৎ, শরীরে কোনো আঘাত টাঘাতের চিহ্ন বা কোনো গুলি লাগার চিহ্ন নেই, আর গলা টিপে ধরার চিহ্নও নেই। আচ্ছা, কি কি দেখেছিলে তুমি? কি বললে জানো? স্যার, উনি আমাকে 1000 টাকা দিয়েছিলেন পেট্রোল ভরার জন্য, আর পেট্রোলটা ভরার পর যখন চাবিটা দিতে গেছিলাম, দেখলাম পিছনের সিটেই লোকটা মরে পড়ে রয়েছে, আর মুখ থেকে রক্ত পড়ছে। আচ্ছা, এই লোকটা কে? স্যার আমরা জানি না স্যার। জানি না কথার মানে? এই গাড়িটা তোমার, এই লাশটা তোমার গাড়িতেই পড়েছিল, আর তুমি বলছো তুমি কিছু জানো না? স্যার আমাদের বিশ্বাস করুন স্যার, স্যার আমরা জানি না যে ইনি কে, আর আমরা মারলে ওনাকে গাড়িতে করে কেন নিয়ে আসবো? আমরা ওনাকে যে কোনো জায়গায় ফেলে দিতে পারতাম। আর স্যার, উনি তো আমাদের কাছে লিফট চেয়েছিলেন ওই পেছনের রাস্তাটায়। এখানে এসে দেখলাম উনি মারা গেছেন। আমি ওকে বলেও ছিলাম ওনাকে লিফট দিও না, কিন্তু আমার কথা কিছুতেই শুনলো না। এক মিনিট। যখন আপনারা একে লিফট দিয়েছিলেন তখন এই লোকটা ঠিক ছিল? হ্যাঁ স্যার, তখন তো ঠিক ছিল পুরো। এ কি কিছু বলেছিল তোমাদেরকে? হ্যাঁ, এই হসপিটালে যাওয়ার কথা বলছিল। আর স্যার বলছিল যে কিছু অসুবিধা হচ্ছিল, ব্যাস, এর থেকে বেশি তো কিছু বলেনি। আচ্ছা, আপনাদের ওই জায়গাটা মনে আছে যেখানে আপনারা ওকে লিফট দিয়েছিলেন? হ্যাঁ। ঠিক আছে বিবেক, কিসা? একটা কাজ করো, ফোন করে একটা অ্যাম্বুলেন্স ডাকো আর লাশকে ফরেন্সিক ল্যাবে পাঠাও। স্যার ব্যাস সামনে ওখানে দাঁড় করান। এইখানে? হ্যাঁ স্যার, এটাই সেই জায়গা যেখান থেকে ওনাকে লিফট দিয়েছিলাম। স্যার স্যার স্যার, ওই লোকটা এইখান দিয়ে দৌড়ে এসেছিল। ওই যে জঙ্গলের ভিতর থেকে? চলো দেখা যাক। আচ্ছা, আরেকটা কথা বলো, আর কেউ ছিল না ওর সঙ্গে? না স্যার, উনি তো একাই ছিলেন, তাছাড়া তো আর কাউকে দেখতে পাইনি আমরা। বোধহয় কেউ আশেপাশেই লুকিয়েছিল। হ্যাঁ স্যার, হতে পারে। ওই লোকটা এই জঙ্গল থেকেই দৌড়ে এসেছিল, দেখে মনে হচ্ছিল যে ওনার পেছনে কেউ ধাওয়া করছিল। আচ্ছা, কি হয়েছিল সেটা জিজ্ঞেস করেননি আপনারা? স্যার আমরা তো জিজ্ঞেস করেছিলাম, কিন্তু উনি তো কিছু বললেন না। আর কি কথা হয়েছিল ওর সাথে? বেশি কথা তো হয়নি, কিন্তু হ্যাঁ উনি এটুকু বলেছিলেন
যে কোনো হসপিটাল দেখলে ওনাকে ওখানে নামিয়ে দিতে। স্যার মনে হয় ওকে কোনো বিছেতে কামড়েছে বা কোনো বিষাক্ত সাপ টাপ কামড়েছে হয়তো। ফ্রেডি সাপে কামড়ালে পরিষ্কার বোঝা যেত। আপনারা একটা কাজ করুন, আপনারা চলে যান এখন। যদি দরকার পড়ে তাহলে আবার ডেকে পাঠাবো। ওকে, Thank you, sir. ওই দিক থেকেই চলে যান। দেখা যাক এখানে আদৌ হয়েছিলটা কি। ওই লোকটা জঙ্গল থেকে বাইরের দিকে পালাচ্ছিল। ভাবার বিষয় হচ্ছে এই যে করছিলটা কি ও এখানে। ফ্রেডি, লোকজন এরকম জায়গায় আসে কেন? লুকোবার জন্য। লুকোনোর জন্য? হ্যাঁ, মানে বলছি কোথাও কোনো গন্ডগোল পাকিয়ে হয়তো পালাচ্ছিল, তখনই তো মানুষ জঙ্গলে এসে লুকিয়ে পড়ে। হ্যাঁ স্যার, নয়তো কেউ বাড়ি ছেড়ে জঙ্গলে কেন আসবে? ঘোরার জন্য তো আসতে পারে। স্যার জঙ্গলে ঘোরাও তো বারণ নয়। সেটাও ঠিক, কিন্তু এখানে এসেছিল কেন? এই নাও, আজকাল এসব জিনিস জঙ্গলে বেশি দেখতে পাওয়া যায়, আর জন্তু জানোয়ার দেখতে পাওয়া যায় না। মদের বোতল। মদ খেতে আসে লোকজন এখানে, চুপি চুপি এই কাজটাই বেশি হয়। সব এই দেখুন সব, আমি তো তোমাকে বলছিলাম এইসব জিনিসই জঙ্গলে বেশি দেখতে পাবে। স্যার এত বড় জঙ্গলে কি করে জানতে পারবো কি করতে এসেছিল? হয়তো ডান্স করতে এসেছিল। কেন বাড়িতে ডান্স করতে পারতো না? আরে স্যার, বাড়িতে ডান্স করলে তো বাড়ির লোকজন হাসবে। স্যার আপনিও কি বাড়িতে ডান্স করেন? আর আপনাকে দেখেও কেউ কি হাসাহাসি করেন? হ্যাঁ, আমার বউও তো হাসতে হাসতে পাগল হয়ে গেছিল, তাই ভেবেছিলাম যে লোটা কম্বল গুটিয়ে জঙ্গলের দিকে পালিয়ে যায়। হ্যাঁ সেটা তো ঠিক। আর এটা কি কার? আরে এখানে আসার রাস্তাটা কোত্থেকে পেলো এই গাড়ি নিয়ে? কি জানি বাবা, লোক কোন না কোন জানি পথে এরা কি ঢোকে। করে। আরে এক মিনিট সামলে দাঁড়াও, দেখো কোনো প্রমাণ নষ্ট না হয়ে যায়। কোথাও এটা ওই লোকটারই গাড়ি নয় তো? এটা যদি ওই লোকটারই হয় তো ও গাড়ি এখান থেকে নিয়ে বাইরে গেল না কেন? লিফট চাইতে গেল কেন লোকের কাছে? স্যার ওই লোকটা তো প্রায় মরতে বসেছিল, তাই গাড়িটা হয়তো এখানে রেখেছে। লোকটা এখান থেকে পালিয়ে গেল রাস্তায়, আর ওখানে গাড়িতে লিফট নেওয়ার পর মরে গেল। ও এখানে এসেছিল, গাড়িটা রেখে গিয়েছিল, এখানে কিছু একটা হয়েছে। আর মনে হচ্ছে না যে একা ছিল, ওর সঙ্গে নিশ্চয়ই কেউ না কেউ ছিল। ওইসব লোকগুলো গাড়ি থেকে বেরোলো না, শুধু এই লোকটাই বেরিয়েছিল, বাকিরা গায়েব। বাকি সবাই গায়েব। অভিজিৎ, এই যে পেপারের ছেঁড়া টুকরো একটা, স্ট্যাম্প মারা রয়েছে, কি লেখা রয়েছে সেটা বুঝতে পারছি না। অভিজিৎ, আমাদের এই গাড়িটা এখান থেকে বাইরে নিয়ে যাওয়া দরকার। মনে হচ্ছে বস, মনে হচ্ছে এই গাড়িটা এই পথ দিয়েই ঢোকানো হয়েছে। এই পথ দিয়েই বের করে নিয়ে যাই। চলো বিবেক, একটা কাজ করো, এই জায়গাটার ভালো করে ছবি তোলো, ঠিক আছে? প্রত্যেকটা পাতার ছবি তুলে নেবে, আর এই গাড়িটারও ভেতর থেকে আর বাইরে থেকে দুদিক থেকেই ছবি তুলবে। কুইক। আর একটা কাজ করো, গাড়ির নাম্বার দেখে খোঁজ নাও কার নামে আছে এই গাড়িটা। এই গাড়িটা কার? ইয়েস স্যার। দয়া, স্ট্যাম্পটা কোনো কোনো কোম্পানির স্ট্যাম্প মনে হচ্ছে। এই কোম্পানিটার ব্যাপারে আমরা খোঁজ করতে পারি যে এটা কোন কোম্পানি। হয়তো ওই মৃত লোকটারও কোনো খবর পেয়ে যেতে পারি।
সারিকা, হ্যাঁ স্যার। কেমিক্যাল রেডি আছে তো? হ্যাঁ স্যার। ওকে। স্যার, হুম। মদের গন্ধ আসছে। হ্যাঁ, হুম। আমি তো ড্রিঙ্ক করিনি। স্যার, আমি জানি হুম। যদি আপনি মদ খেতেন তো। সারিকা, সরি স্যার। একটা কাজ করো, এইটা যে লিকুইডটা বেরোলো না, এটাকে একটু টেস্ট করো। হুম। দেখো কোন ধরনের বিষ আছে। হ্যাঁ, ততক্ষণ আমি ওর পেট থেকে বেরোনো এই জিনিসটা একটু মাইক্রোস্কোপে দেখি। মাই গড সারিকা, দেখো কি বেরিয়েছে এর পেট থেকে। কি পেয়েছো সালুকে? নাও, এসে গেছে। মুখ থেকে কিছু বেরোলোই না তার আগে জিজ্ঞেস করার লোক চলে এসেছে। আচ্ছা সালুকে, আমি তো ওর পেটে ঢুকতে পারি না। আরে বস, আমি তো আছি ওর পেটের মধ্যে ঢোকার জন্য। তাহলে বলো কি পেয়েছো? আমি এর পেট কেটে দেখেছি। এর পেটের মধ্যে যা মাল মশলা ছিল সবই আমি পরীক্ষা করতে যাচ্ছিলাম। এই লোকটা মরার আগে মদ খেয়েছিল। বাহ, দেখলেন, একেই বলা হয় ডিটেকশন। আপনি মাইক্রোস্কোপেই চোখ রেখে গেলেন আর সারিকা ম্যাডাম বলে দিলেন। আর কি কি জানতে পেরেছেন সারিকা ম্যাডাম? আর এইটা জানা গেছে অভিজিৎ, এই লোকটির পেটের মধ্যে ছোট ছোট কাঁচের টুকরো পাওয়া গেছে। কি বললে সালুকে? কাঁচের টুকরো? হ্যাঁ, তার মানে এ কাঁচ খেয়েছিল। মনে তো হচ্ছে তাই। আর কাঁচ খাবার সময় দাঁত দিয়ে ওটা গুঁড়ো করে নিয়েছে কিনা বলতে পারবো না। বাহ বাহ, দারুণ ব্যাপার, দারুণ ব্যাপার সারিকা ম্যাডাম। আপনি তো দিনের দিন এগিয়েই চলেছেন। এত বড় ব্যাপারটা তুড়ি মেরে বার করে ফেললেন। হ্যাঁ, দারুণ ব্যাপার। বাহ 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 বাহ। আরে দেখলেন, ডক্টর সালুকে আপনার প্রশংসা করছেন। ডাক্তার সালুকে এটা বলছে অভিজিৎ যে এই লোকটির পেটে যে ছোট ছোট কাঁচের টুকরো পাওয়া গেছে, এই কথাটা এক্ষুনি জানা গেছে। জাস্ট নাও, নিজেই দেখে নাও। সালুকে, আমি তোমাকে বিশ্বাস করি। আর আর কিছু বলো। বস, কাঁচের কারণে এর পেটের মধ্যে ক্ষত হয়ে গেছে। এর নাড়ি ভুঁড়ি একদম কেটে গেছে। হতে পারে এর মৃত্যু হয়েছে সেই কারণে। তার মানে মদ আর কাঁচ একসাথে খেয়েছিল। কিন্তু স্যার, কেউ কাঁচ কেন খাবে নিজে থেকে? মানুষ তো মদের নেশায় কত কিছুই না খায়। যখন এ খেয়ে টুন হয়েছিল, হয়তো ওর খিদে পেয়েছিল আর কাঁচের টুকরোগুলোকে চাট ভেবে খেয়ে ফেলেছিল। এসব কি বলছো ফ্রেডি? হ্যাঁ, তা বলে কাঁচ খেয়ে নেবে? কিন্তু শুধু শুধু কাঁচ কেন খাবে চাট ভেবে? চেয়ার খেতে পারে, টেলিফোন খেতে পারে। দেখুন স্যার, আমার মাথায় যা এসেছে আমি আপনাকে বলে দিলাম। আপনারা তো আমার পেছনেই পড়ে গেলেন। এটা ভুলে যাবেন না স্যার, আমিও অনেকগুলো কেস সলভ করেছি। ঠিক আছে ঠিক আছে ফেডরিক, ঠিক আছে। তাহলে এমনটা হয়তো হয়েছে, প্রথমে কেউ ওকে মদ খাইয়ে দিয়েছে আর তারপর ওর নেশা চড়ে গেলে ওকে কাঁচের গুঁড়ো খাইয়ে দিয়েছে অন্য কিছুতে মিশিয়ে। শালুকে, মদের মধ্যে বিষ ছিল কি? স্যার, ওই অ্যাকচুয়ালি আমি চেক করতেই যাচ্ছিলাম কি। প্রথমে এটা জানতে হবে যে এই লোকটা আসলে কে আর এর পেটে কাঁচের গুঁড়ো আসলো কোথা থেকে। বিরতি কিসের আওয়াজ এটা? কিছু আরে কেউ কম্পিউটার অন করে রাখেনি তো? না স্যার, কম্পিউটার তো সব অফ আছে। ওই দিক থেকে আওয়াজ আসছে। কে কাঁদছে এখানে? স্যার, আওয়াজটা এখান থেকে আসছে। তাহলে এ কাঁদছে। আমি তো ভাবছিলাম যে বিউরোতে কোনো জন্তু জানোয়ার ঢুকে পড়েছে। কি হচ্ছে এটা? কিছু না স্যার, একটু
গান প্র্যাকটিস করছিলাম। কেন? কারণ আমাকে হতে হবে নেক্সট ইন্ডিয়ান আইডল। আচ্ছা, হ্যাঁ। 26শে এপ্রিল শুরু হচ্ছে সোনি টিভিতে রাত 9টার সময়। আর এইবার আমাকে ইন্ডিয়ার নাম্বার 1 সিঙ্গার হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। সরি স্যার, কিন্তু এখন তো এটা হতে পারে না। এরকম কেন বললে নাতাশা? আমার গলা বুঝি ভালো না? না না স্যার, আমি একদমই সেটা বলতে চাইনি। আমি বলতে চাইছিলাম যে এখন তো অডিশন বন্ধ হয়ে গেছে। আর কি? আর স্যার, আপনার বয়সটাও বেশি। 30 বছরের বেশি বয়সের লোক পার্টিসিপেট করতে পারে না। আমি তাহলে পরের বার চেষ্টা করব। ঠিক আছে, ঠিক আছে, চেষ্টা করতে থেকো। এখন একটু কাজ করে নাও। আর তোমার ট্যালেন্টে আমাদের কোনো সন্দেহ নেই। তোমার ভিতরে প্রচুর ট্যালেন্ট রয়েছে। কিন্তু এই যেটা ফ্রেডি এখন তুমি গাইছিলে, এটা কি কোনো গান ছিল? আচ্ছা, তাহলে ট্রাই করো, চেষ্টা করো। ততক্ষণে আমরা একটু এভিডেন্স গুলো চেক করে নিই যেগুলো জঙ্গলে পেয়েছিলাম। নাতাশা, ওই কাগজটা কোথায় যেটা এই যে, আমরা স্যার। কার থেকে পেয়েছিলাম? ওয়াই দয়া একটু লেখো তো, ওয়াই। ওয়াই। তারপরে লেখো এ, আর এটা এল লেখা আছে। তারপরে আছে সি ও। ব্যাস, তারপরে কাগজটা ছিঁড়ে গেছে। আচ্ছা, এই ওয়াই এল আর সি ওর মাঝখানে গ্যাপ আছে দয়া। YALCO, সামনে পেছনে কিছু অ্যালফাবেট বসিয়ে দেখি, হয়তো কোনো কোম্পানির নাম পেয়ে যাব। এই দেখো, 6টা কোম্পানি আছে বস। আয়াল কোলা প্রোডাক্টস, বোরাল কোঅর্ডিনেটর্স, পায়েল কনস্ট্রাকশনস, রয়্যাল কম্পিউটার ক্লাসেস, সানিয়াল কোঅপারেটিভ ব্যাংক, কৌটিয়াল কোল্ড ড্রিঙ্কস। এই কার্ড এই 6টা কোম্পানির যে কোনোটার হতে পারে বস। কোথায় আছে স্যার? বিবেক? স্যার, ওই যে গাড়িটা আমরা জঙ্গল থেকে পেয়েছিলাম, হ্যাঁ, ওর মালিকের নাম জানতে পেরে গেছি। আচ্ছা, কে সে? মনোহর। মনোহর? যে মারা গেছে তার নামও মনোহর হতে পারে, কিন্তু এই জঙ্গলে গেছিল কি করতে? স্যার, ওর বাড়ির ঠিকানাও জানতে পেরে গেছি। ভেরি গুড, থ্যাঙ্কস। তাহলে একটা কাজ করা যাক, তুমি এই কোম্পানিগুলোতে গিয়ে খোঁজ নাও যে এই লোকটা কোন কোম্পানিতে কাজ করতো। ততক্ষণে আমরা মনোহরের বাড়িতে যাচ্ছি, গিয়ে দেখি যে ওখানে কি চলছে। এক্সকিউজ মি, এখানকার ম্যানেজার কে আছেন? কোনো কাজ আছে? কিছু জিজ্ঞেস করার ছিল। অ্যাডমিশনের ব্যাপারে যদি কিছু জানতে চান 3 মাস পরে আসুন, কারণ আমাদের পরবর্তী ব্যাচ 3 মাস পরে শুরু হবে। এত কথা বলার দরকার নেই, আমরা এটাই জানতে এসেছি যে এই লোকটা এখানে কাজ করতো কিনা। স্যার, এর কি হয়েছে? এর খুন হয়েছে। খুন? হ্যাঁ, কে ওকে খুন করে দিয়েছে। কে খুন করলো একে? সেটাই তো আমরাও খুঁজছি। খুঁজছেন? আপনারা কারা? আমরা সিআইডি। সিআইডি? হ্যাঁ, এই লোকটা তো এখানেই কাজ করতো না? এখানে কাজ করতো না, মাঝে সাঝে এখানে আসতো ম্যাডামের গাড়ি ঠিক করবার জন্য। ম্যাডামের কার ঠিক করবার জন্য? হ্যাঁ স্যার, এই গ্যারেজের লোক তো, গাড়ি ঠিক করবার জন্য একে পাঠানো হতো। মেকানিক ছিল কি না? এই ম্যাডামকে? এখানকার মালকিন উনি স্যার। আর কি কথা নিয়ে দুজনের মধ্যে ঝগড়া হয়েছিল? স্যার, হয়তো ওনার গাড়ি খারাপ হয়ে গেছিল। আচ্ছা, এই লোকটা কে? নাম কি এর? বোধহয় এর নাম রজনীশ। কোথায় কাজ করে? স্যার, এই তো সুপার গ্যারেজে কাজ করে। সুপার গ্যারেজ? ইয়েস স্যার। থ্যাঙ্কস। সুপার গ্যারেজ, চলো। হ্যাঁ বলুন। আচ্ছা,
মনোহর বাবুর বাড়ি কি এইটাই? হ্যাঁ। কি হয়েছে চন্দু? ঠিক আছে, তুমি যাও। হ্যাঁ বলুন, কাকে চাইছেন? আপনি? হ্যাঁ, আমারই নাম মনোহর। আপনি? আপনি মনোহর? কেন, কি ব্যাপার বলুন তো? আর তাছাড়াও এখানে লেখা আছে তো। কিন্তু আপনারা কারা? সিআইডি। ও, সিআইডি। আসুন। আপনাদের আমার সঙ্গে কি দরকার? আমারই বাড়ির বাইরে দাঁড়িয়ে জিজ্ঞেস করছেন যে আমি মনোহর কিনা। স্যার, যদি এ মনোহর হয় তাহলে ওই লাশটা কার? আর স্যার গাড়িটাও তো ওনারই। কার লাশের কথা বলছেন আপনারা? দেখুন, পেট্রোল পাম্পে একটা গাড়ির মধ্যে আপনার লাশ পাওয়া গেছে। আমার লাশ? আগে হ্যাঁ, সেই জন্যই তো আমরা এখানে এসেছি। আমার লাশ কি করে হতে পারে? আমি তো আপনাদের সামনে দাঁড়িয়ে আছি। দেখুন, খুন হয়েছে, আর যেখানে খুন হয়েছে সেই জায়গাতেই আপনার গাড়িটা ছিল। ZK00 NK55, এটা তো আপনারই গাড়ির নম্বর। হ্যাঁ, এটা তো আমারই গাড়ির নম্বর। কোথায় আছে আপনার গাড়ি? আসলে গাড়িটা গ্যারেজে রয়েছে। যদি আপনার গাড়ি গ্যারেজে না থাকে তো কি করে সম্ভব সেটা? গ্যারেজে ছিল যখন সেখানেই থাকবে। আপনার গাড়ি জঙ্গলে আছে, জঙ্গলে। জঙ্গলে? আগে হ্যাঁ, কোন গ্যারেজে দিয়েছিলেন আপনার গাড়িটা? সুপার গ্যারেজে ছিল। এই সুপার গ্যারেজটা কোথায় আছে? আসলে ওটা হ্যাঁ দয়া বলো। কি সুপার গ্যারেজ? এক্ষুনি ওই গ্যারেজটার ব্যাপারে জানতে পারলাম। হ্যাঁ ঠিক আছে, তুমি পৌঁছাও, আমি ওখানে দেখা করছি। স্যার, এটাই হলো সেই গ্যারেজ। আরে কিন্তু কি হয়েছে? আমার গাড়িটা তো দেখতে পাচ্ছি না। ভাই শোনো, হ্যাঁ আমি তোমাকেই বলছি, শোনো। কি চাই স্যার? ওই কোথায় গেল তোমাদের মিস্ত্রি? জানি না স্যার, ও তো কালকে থেকে নেই। কাল থেকে নেই? কোথায় গেছে? গাড়িটা সারানোর পর ওটাকে নিয়েই বাইরে গেল, আর এখনো পর্যন্ত ফেরেনি। তাহলে নিশ্চয়ই আমার গাড়িটাই নিয়ে গেছে। কোথায় গিয়েছে ও? কিছু বলে যায়নি? না স্যার, কিছুই তো বলে যায়নি। তোমার গ্যারেজ থেকে গাড়ি নিয়ে চলে গেল আর তুমি পুলিশের রিপোর্ট লেখালে না? হ্যাঁ, এমনটা তো ও প্রায়ই করে, যে কোনো কাস্টমারের গাড়ি ট্রায়ালের জন্য বাইরে নিয়ে যায়। কিন্তু স্যার, এই প্রথমবারও গাড়ি নিয়ে গিয়ে এত দেরি হওয়ার পরেও ও ফেরেনি। সেটা কি এই লোকটা ছিল? হ্যাঁ, কিন্তু এর কি হয়েছে? এ তো এ মরে গেছে, খুন হয়ে গেছে। আর এই যে গাড়িটা নিয়ে এখান থেকে পালিয়েছিল, সেই গাড়িটা আমরা জঙ্গলে পেয়েছি, বুঝলে? কিন্তু একে খুন করলো কে? সেটাই খোঁজার চেষ্টা করছি আমরা। এখানে ওর কারোর সঙ্গে কোনো শত্রুতা ছিল? কোনো ঝগড়াঝাটি? না স্যার, কারোর সাথেই কোনো কিছু ছিল না। ও তো খুব ভালো ছেলে ছিল। এই লোকটা থাকতো কোন জায়গায়? এর অ্যাড্রেস আছে তোমার কাছে? 305 306 307। এই যে স্যার। আরে এখানে তো দেখছি তালা দেওয়া। তো মানে কাকে জিজ্ঞেস করব? আমি ভাবছিলাম এই ঘরে কারোর তো থাকা উচিত ছিল। রজনীশের মা, বাবা, ভাই বোন কেউ তো থাকবে। যদি কেউ বেঁচে থাকতো তাহলে নিশ্চয়ই কাউকে পেতেন। আমরা ঠিক বুঝলাম না আপনার কথাটা। ওর পরিবারে ও ছাড়া আর কেউই নেই। তাছাড়া ওর নিজের বাড়িঘরও নেই। তাহলে এটা কি অন্য কারোর বাড়ি নাকি? এটা আমার বাড়ি। এখানেও ভাড়ায় থাকতো। একা থাকতো নাকি এখানে? হ্যাঁ। তাহলে তো আপনি নিশ্চয়ই জানেন যে এখনো কোথায় আছে। পড়ে আছে কোথাও মদ খেয়ে। রোজ বন্ধুদের সাথে পার্টি করে। কখন আসে কখন যায় আমরা কিছুই জানতে পারি না। তো ওর ব্যাপারে আর কিছু জানেন কি আপনি? কিন্তু আপনারা কারা? কেন জিজ্ঞেস করছেন ওর সম্পর্কে? আমরা সিআইডি থেকে এসেছি। কি হয়েছে? এই লোকটার খুন হয়ে গেছে। খুন? কে করেছে ওর খুন? আমরাও এটাই খোঁজার চেষ্টা করছি যে ওকে কে মেরেছে। অনেক দিন ধরে ও এখানে থাকতো। খুব মিশুকে ছিল ছেলেটা। ও আমার ছেলের মতন ছিল। আচ্ছা, আমরা কি ওর রুমের তল্লাশি নিতে পারি? এই ঘরের চাবি তো আছে নিশ্চয়ই আপনার কাছে? না, আমার কাছে নেই। কিছু মনে করবেন না, দরজাটা ভাঙতে হলো। আপনি রিপেয়ার করে দেবেন তো? হ্যাঁ, রিপেয়ার তো করে দেবো। আমরা এই রুমটা একটু তল্লাশি নেব, আপনি যদি একটু বাইরে গিয়ে দাঁড়ান প্লিজ। বেশিরভাগ এটাই হয় অভিজিৎ। কেউ কেউ বলে যে লোকটা ভালো ছিল, আবার কেউ বলে খারাপ ছিল।
কিন্তু কেসের শেষে পৌঁছে গেলে তবেই বোঝা যায় যে লোকটা আসলে কেমন ছিল। তা তো ঠিক, কিন্তু এর ব্যাপারে তো এখন অবধি কিছু জানতেই পারিনি। দেখা যাক কি পাওয়া যায়। অভিজিৎ, এই কাগজটা বিছানার নিচে লুকিয়ে রেখেছিল। এটা তো একটা ম্যাপ, খাটের নিচে লুকিয়ে রেখেছিল, তার মানে গন্ডগোল আছে। নিশ্চয়ই কোনো ইম্পর্টেন্ট পেপার হবে, সেই জন্যই লুকিয়ে রেখেছিল। কোন জায়গার নকশা হতে পারে এটা? সেটাই তো জানতে হবে ফ্রেডি। এই জায়গাটা দেখো, এখান থেকে 5টা রাস্তা গেছে। এই রাস্তাটা এসেছে উত্তর দিক থেকে, আর এই রাস্তাটা এসছে পূর্ব দিক থেকে। এবার এই যে রাস্তাটা যেটা উত্তর দিক থেকে এসেছে, আর এটা যেটা পূর্ব দিক থেকে, এই দুটো রাস্তার মাঝখানে যে ফাঁকা জায়গাটা দেখছো, যেখানে অদ্ভুতভাবে মার্ক করে রেখেছে, গন্ডগোলটা এইখানেই আছে, এইখানেই। এখানে তো শুধু চিহ্নগুলো রয়েছে, আমরা কি করে জানতে পারবো জায়গাটা ঠিক কোথায়? আর স্যার, এই যে এখানে একটা ল্যান্ডমার্ক আছে স্যার, যেটা মন্দিরের মতো দেখতে। কিন্তু স্যার শহরে তো অনেকগুলো মন্দির আছে। আমাদের ঠিক এই জায়গাটাই খুঁজতে হবে বিবেক। কি হলো ফ্রেডি? স্যার, মাথার মধ্যে আটকে আছে কিন্তু মুখে আসছে না। কি বুঝতে পারছি না কেন, কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে এই জায়গাটা আমার আগে দেখা। মনে করতে পারছি না কোথায় যে দেখেছি। মনেই করতে পারছি না, মনে করতে পারছি না। মনে পড়ে যা, মনে পড়ে যা, মনে পড়ে যা, মনে পড়ে যা, মনে পড়ে যা। এই মনে পড়ে গেছে। ফেডরিক, তাড়াতাড়ি বের করো, না হলে ভুলে যাবে। স্যার, এই জায়গাটা কল্যাণনগরে ওয়েস্টে 5টা রাস্তা আছে আর একটা মন্দিরও আছে। কল্যাণনগর ওয়েস্ট? তুমি কি করে জানলে? স্যার, ওখান থেকে আমি একটা পকেট মারকে ধরেছিলাম, তখন কিছু লোক আমাকে মারার জন্য তাড়া করেছিল স্যার। আপনাকে মেরেছিল? কোনো ব্যাপার না ফেডরিক, এ সমস্ত হয়, বাদ দাও। এবার তোমরা যাও ওই কল্যাণনগর ওয়েস্টে আর খোঁজ নাও। মনে হচ্ছে এই জায়গাটাই বস। দেখে তো তাই মনে হচ্ছে। খুব নির্জন জায়গা। এই নির্জন জায়গার নকশা রজনীশের বাড়িতে কি করতেছিল? স্যার এখানে হয়তো কিছু লুকিয়ে রেখেছে। হ্যাঁ স্যার, লুকোনোর জন্য খুব ভালো জায়গা এটা। আরে, কারা আপনারা? কাকে খুঁজছেন? আপনি? আমি এখানেই থাকি। আচ্ছা, একটা কথা বলুন, এই বাড়িটা কার? মালিক কে এই বাড়িটার? মালিককে তো আমি কখনো দেখিনি। অনেকদিন থেকে এই বাড়িটা খালিই পড়ে আছে। শুনেছি অনেকদিন আগে এখানে কেউ থাকতো। কে কে থাকতো এখানে? তার নাম ঠিকানা জানেন আপনি? ওটা তো আমি জানি না। আর কিছু জানেন কি? হ্যাঁ, আমার যতদূর মনে পড়ছে, রাতের দিকে 2-3 দিন আমি আলো জ্বলতে দেখেছিলাম। রাতের বেলা লাইট? তাহলে তো গন্ডগোল মনে হচ্ছে। কেন? রাতের বেলা আত্মাদের ওই সব কাণ্ড ঘটে। আত্মা? আত্মাদের নয়, এখানে অন্য কিছুর কাণ্ড ঘটে। চলো গিয়ে দেখি। এটা তো কোনো গ্যাংয়ের আড্ডা মনে হচ্ছে। বোধহয় রজনীশ এই আড্ডাটার কথা জানতে পেরেছিল। ওই আড্ডাটার ব্যাপারে জানতে পেরেছিল, সেই জন্যই মনে হচ্ছে খুন করা হয়েছে। মনে হচ্ছে গ্যাংয়ের লোকজনই ওকে মেরে দিয়েছে। হ্যাঁ স্যার, এই মহিলাও তাই বলছিল যে রাতে কখনো কখনো এখানে লাইট জ্বলে। একটা কাজ করো, খুব সাবধানে। হতে পারে ভিতরে কেউ লুকিয়ে রয়েছে। ভেঙে দাও দয়া। স্যার এখানে তো দেখছি অনেক জিনিসপত্র রয়েছে। স্যার, মনে হয় এই বাড়িটার মালিক কোথাও বাইরে চলে গেছে, তারপর আর ফেরেইনি এখানে।
এটা হতে পারে যে লোকটা মরেই গেছে হয়তো। রজনীশের বাড়িতে এই জায়গাটার নকশা পাওয়া গেছিল। কিছু না কিছু তো আছে এখানে, দেখা যাক। দুখানা লাশ দেখে মনে হচ্ছে বহু বছর আগে খুন করা হয়েছিল এদেরকে। হ্যাঁ স্যার, তারপর লুকিয়ে রেখেছে। স্যার, যে রজনীশকে খুন করেছে তার সঙ্গে এই দুটো লাশের নিশ্চয়ই কোনো সম্পর্ক রয়েছে। এই বাড়িটার মালিককে খুঁজতে হবে। আরে সালুকে কিছুতেই বুঝে উঠতে পারছি না। খুঁজতে বেরোলাম এর খুনিকে, আর খুনি তো পেলাম না, হাতে পেলাম দুটো কঙ্কাল। এবার খোঁজো এদের খুনিকে। আরে ভাই, তুমি আমাকে কেন শোনাচ্ছ? আমি কি বলেছিলাম ওখানে যেতে? আরে স্যার, আমাদের অন্তত একটু সাবাসী তো দিতে পারতেন যে খুনিকে খোঁজার জন্য আমরা একদম সঠিক রাস্তায় এগোচ্ছি। বাহ, খুব ঠিক রাস্তায় চলেছো। এক তো খুনির সন্ধান পাওনি, আবার দুটো কঙ্কাল এনে হাজির করেছো ফরেন্সিক ল্যাবে, আর চাইছো সাবাস বলি। কামান ইয়ার। দেখো, যাই হোক, এর মুখটা তো আমরা দেখতে পাচ্ছি, যার থেকে এর পরিচয় জানতে পারছি আমরা, কিন্তু এই দুটো কঙ্কাল, এদের তো কিছুই নেই। বুঝে উঠতে পারছি না এরা কে ছিল, ওই ঘরেই বা কি করছিল। দেখো বস, একটা কথা বোঝা গেছে। কি? সেটা হলো এই দুজন পুরুষ নয়। তার মানে দুজনেই মহিলা? না, দুজনের মধ্যে একজন মহিলা। ও, তাহলে এরা দুজন স্বামী স্ত্রী? এই মুহূর্তে এটা বলতে পারবো না দয়া, কিন্তু দুজনের কঙ্কাল যখন একসঙ্গে পাওয়া গেছে তখন কোনো না কোনো সম্পর্ক তো হবেই। সালুকে এদের মৃত্যু কবে হয়েছিল? বস, আমি সারিকাকে পাঠিয়েছি সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবে এই দুজনের ডিএনএ টেস্ট করার জন্য আর এদের কার্বন রেটিং টেস্ট করার জন্য। তার থেকেই জানা যাবে এই দুজনের মৃত্যু কবে হয়েছে, এদের বয়স কত ছিল, এদের দুজনের মধ্যে সম্পর্কই বা কি ছিল। স্যার, এদের মৃত্যু প্রায় 8 বছর আগে হয়েছিল। 8 বছর আগে? হ্যাঁ স্যার। অদ্ভুত ব্যাপার, এই লাশ দুটো ওই বাড়িতে 8 বছর ধরে পড়েছিল আর কেউ জানেই না সেটা। আচ্ছা, কত বয়স হবে বলে মনে হয় এদের দুজনের? লোকটার বয়স প্রায় 40 বছর আর মহিলাটির বয়স 35 বছর হবে। সারিকা, এদের দুজনের মধ্যে কোনো সম্পর্ক? এক মিনিট, সারিকা, তোমার বস কে? আপনি স্যার। তাহলে সবার আগে আমাকে এসে ডিটেলটা জানানো উচিত, তাই না? এক্সকিউজ মি। থ্যাংক ইউ। কাম, আমাকে বলো কি হয়েছে। আরে কি বলছো? ও মাই গড! এই যে সালুকে, নাটক করো না, তাড়াতাড়ি বলো কি বলেছে সারিকা। এই মহিলা এই ছেলেটার মা। কি? রজনীশের মা? হ্যাঁ। ডাক্তার বাবু, শুধু ডিএনএ টেস্ট করে কি করে বুঝতে পারলেন যে এই মহিলা ওরই মা? এসো, বলছি কি করে জানা যায়। দেখো ফ্রেডি, দুটো লোকের মধ্যে সম্পর্ক জানার জন্য 13টা পদ্ধতি আছে। এর থেকে জানা যায় দুজনের মধ্যে সম্পর্ক কি। বস, খুব কম কেসে এরকম হয় যে 13টার মধ্যে 13টা পয়েন্টই ম্যাচ করে। যখন সবচেয়ে বেশি পয়েন্ট যার সঙ্গে ম্যাচ করে তার থেকেই বোঝা যায় দুজনের মধ্যে সম্পর্কটা কি। এর মা, ভাই, বোন না এর বাবা। তাহলে কি এই কঙ্কাল মানে এটা এই ছেলেটার বাবার? না স্যার। তার মানে এর এই রজনীশের সঙ্গে কোনো সম্পর্ক নেই? না দয়া, কোনো সম্পর্ক নেই বস। এ তো অদ্ভুত রহস্য ডক্টর। ওই বাড়ি থেকে আমরা দুখানা লাশ পেয়েছি, একজন এই যে রজনীশের মা, আর এই দ্বিতীয় কঙ্কাল যেটার সঙ্গে রজনীশের কোনো সম্পর্ক নেই। আর এই যে আসলে কে তাও জানা নেই। একবার যদি এই ছেলেটার খুনির হদিশ পাই না, তাহলে এটাও জানতে পারবো যে দ্বিতীয় কঙ্কালটা আসলে কার। ওই জায়গাটা এর, মানে এই মালিক জায়গাটার। তাহলে তুমি? স্যার, আমি কিচ্ছু জানি না। কল্যাণনগরে মন্দিরের পাশে যে বাড়িটা পড়ে রয়েছে
সেটা তোমার। স্যার বাড়িটা তো আমারই। জানো সেখানে দুখানা লাশ পাওয়া গেছে। লাশ? হ্যাঁ লাশ। কাদের ওগুলো? স্যার এই ব্যাপারে আমি কিচ্ছু জানি না। বাড়িটা কার? বাড়িটা তো আমারই স্যার। তাহলে জানি না বলছো? স্যার আমি সত্যি বলছি, আমি কিচ্ছু জানি না। 8 বছর আগে কাকে মেরেছিলে? স্যার 8 বছর আগেই তো আমি বাড়িটা কিনেছি। আপনি রেজিস্ট্রি পেপারটা দেখুন, সাথী নামে একটা মেয়ের কাছ থেকে কিনেছিলাম। হতে পারে ওই লাশ লুকিয়ে রেখেছিল। কেনার সময় বাড়িটা খুলে দেখোনি? স্যার দেখেছিলাম, সেই সময় তো কিচ্ছু ছিল না। আর সাথী 1 মাস সময় চেয়েছিল। আমি তখন বলেছিলাম আচ্ছা ঠিক আছে। হতে পারে সেই সময় লাশটা লুকিয়েছিল ওখানে। আর এরপরে আর আমি বাড়িটাকে দেখিনি। মাঝে মাঝে আমি যেতাম, বাইরে থেকে দেখে চলে আসতাম, কিন্তু ভেতরে ঢুকে আমি কখনো দেখিনি। অভিজিৎ, এটা ওই মেয়েটাই যে কম্পিউটারের ক্লাস চালায়। আর এর স্টাফেদের মধ্যে একজন লোক বলেছিল যে এর রজনীশের সঙ্গে ভীষণ ঝগড়া হয়ে গেছিল কোনো একটা ব্যাপার নিয়ে। তার মনে হচ্ছে সাথী আর ওই লোকটার নিজেদের মধ্যে কোনো কানেকশন আছে। রয়্যাল কম্পিউটার ক্লাস, তাই না? কেউ এখান থেকে একদম নড়বে না। যে যেখানে আছো সেখানে বসে পড়ো। বসো। স্যার আপনারা এখানে? স্যার ওই খুনির ব্যাপারে কিছু জানতে পারলেন? খুনিকে পাওয়া যাবে তার আগে আপনি এটা বলুন, আপনাদের সাথী ম্যাডাম কোথায়? স্যার সাথী ম্যাডাম তো আজ গোয়া যাচ্ছেন বেড়াতে ওনার বয়ফ্রেন্ড রাজীবের সাথে। গোয়া? কখন কখন গেছে ও? এই তো আজকে 2টোর সময়। কিসে গেছে ও? ফ্লাইটে না ট্রেনে? স্যার আজকেই বাসে 2টোর সময়। আমি তো টিকিট কনফার্ম করিয়েছিলাম। তুমি টিকিটটা বুক করিয়েছিলে কোত্থেকে? স্যার শুভযাত্রা ট্রাভেলস। শুভযাত্রা? একটু নাম্বার দাও তো ওখানকার। হ্যাঁ স্যার দাঁড়ান দিচ্ছি। হ্যাঁ স্যার লিখুন। বলো। 110-347-832। 32। হ্যালো, হ্যাঁ আমি মানে আজকের 2টো টিকিট বুক করেছিলাম গোয়ার জন্যে, রাজীব আর সাথীর নামে। হ্যাঁ হ্যাঁ। কি বাস বেরিয়ে গেছে? ও মাই গড। আচ্ছা এই বাসটা এখন কোথায় পৌঁছেছে? আরেকবার যাবো কোথায়? পানভেলে। বাসের নাম্বারটা কত? ওকে ওকে ফাইন। অভিজিৎ, বাস বেরিয়ে গেছে আর পানভেলে পৌঁছেও গেছে। যেখানেই পৌঁছে যাক দয়া, থামতে তো হবেই। আমি এসিপি স্যারকে ফোন করছি। হ্যালো দয়া, সাথী আমাদের নাগালেই ছিল কিন্তু বুঝতে পারিনি, আর যখন জানতে পেরেছি তখন হাতের বাইরে যেন না যায়। স্যার আমি তোর ছবিটা এমনিই দেখেছিলাম বাই চান্স ওই কম্পিউটারের ক্লাসে। 3-3টে খুন করে ফেলেছে আর কেউ সেটা জানতেও পারেনি। স্যার মনে হচ্ছে এদের দুজনের মধ্যে কোনো ঝগড়াঝাটি ছিল, সেই জন্যই খুনগুলো হয়েছে। ওখানকার একজন স্টাফও বলছিল যে এদের দুজনের মধ্যে মানে এই রজনীশ আর সাথীর মধ্যে বেশ জোরদার ঝগড়া হয়েছিল। আচ্ছা, তাহলে কোথাও ঝগড়ার কারণে এই ছেলেটার খুন হয়নি তো? হ্যাঁ স্যার সেটা হতে পারে। স্যার ও হয়তো জেনে গেছে যে আমরা ওর পিছু নিচ্ছি, তাই হয়তো পালাচ্ছে এরকম ভাবে। স্যার আর যদি ও গোয়াতে না যায়, মানে যদি রাস্তাতেই নেমে যায়? হ্যাঁ সেটা ঠিক বিবেক, কিন্তু অন্তত বাসের ড্রাইভার তো বলতে পারবে যে ওরা কোথায় নেমেছে। সবাই চোখ খুলে রাখো, দেখো কোথাও আশেপাশে বাস দেখা যাচ্ছে কিনা। ওই গাড়িটার সামনে দেখো, একটা লাক্সারি বাস যাচ্ছে। না স্যার। ওই বিএসসি বাসের সামনে দেখো, আমি তো একটা লাক্সারি বাস দেখতে পাচ্ছি। ওই যে ওইটা। স্যার এই বাসটাই, নাম্বার মিলে যাচ্ছে। ওর ড্রাইভারের সামনে চলো। এই দাঁড়াও দাঁড়াও, বাস থামাও। এই যে বাস দাঁড় করো, বাস দাঁড় করো, বাসের সাইডে নিয়ে আসো, নিয়ে আসো সাইডে।
ঘাবড়াবার কিছু নেই, কিচ্ছু হবে না। আমরা সিআইডি থেকে এসেছি, চিন্তা করবে না, চিন্তা করবে না, কিচ্ছু হবে না। এই যে স্যার সাথী, আমরা এই যে সাথী ম্যাডাম, আপনাকে দরকার আছে, একটু বেরিয়ে আসুন। আমি হ্যাঁ হ্যাঁ, আসুন আসুন। আমি কেন রাজীব? এটা কি অসভ্যতামি হচ্ছে? আপনারা সিআইডিতে বলে যাকে তাকে ডিস্টার্ব করবেন? দেখুন সাথী ম্যাডাম, আমরা সবকিছু জানতে পেরেছি, সেজন্য ভালো এটাই হবে যে আপনি চুপচাপ বাইরে আসুন, এদিকে আসুন। আপনি কি বলছেন আমি তো বুঝতেই পারছি না। এদের প্রবলেমটা কি ভাই? দেখুন, আপনাদের যা জিজ্ঞেস করার এখানেই করুন, ও বাইরে যাবে না। চুপচাপ এদিকে এসো, নাহলে এমন থাপ্পড় পড়বে না 4 দিন ধরে মাথার মধ্যে চক্কর কাটবে, বুঝেছো? রাজীব, দেখ, তুমি এখানে দাঁড়াও, আমি এখনই দেখে আসছি। তাড়াতাড়ি এসো। নাতাশা, হ্যাঁ স্যার। ওকে বাইরে নিয়ে এসো। আমি চলো। আমি কিছু চলো, আমি বুঝতে কিছু পারবে। করিনি। আমাকে ছাড়ো, আমি যাব না। ছাড়ো, ছাড়ো আমায়। এসো। এসো এদিকে। ছাড়ো আমাকে, ছাড়ো। আরে না, ছাড়ো। আরে এই, দাঁড়াও, আরে ধরো ওকে। হ্যাঁ, আমি মেরেছিলাম রজনীশকে। এমনি মেরে দিয়েছো কোনো কারণ ছাড়াই? ব্ল্যাকমেল করছিল ও আমায়। ব্ল্যাকমেল? হ্যাঁ, কিভাবে ব্ল্যাকমেল করতো? যখনই পারতো অফিসে চলে আসতো গাড়ি ঠিক করার বাহানায়, আর তারপর টাকা চাইতো আমার কাছে। কখনো 5 লাখ তো কখনো 10। কেন টাকা চাইতো কেন? কারণ ও জানতে পেরে গেছিল যে আমি আমার নিজের বাবা আর সৎ মায়ের খুন করেছিলাম। এক মিনিট, এই আসল বাবা আর সৎ মায়ের ব্যাপারটা কি? আমার বাবা আর আমার সৎ মা মিলে আমার নিজের মায়ের খুন করে দিয়েছিল। খুন? তোমার নিজের মাকে খুন? আরে এই সৎমা, এই কে ছিল? ও রজনীশের মা ছিল। ওরা দুজনে মিলে আমার মাকে খুন করেছিল। তোর জন্য আমার জীবনটা নষ্ট হয়ে গেল। তোর জন্য আমার প্রেমিকা আমার উপর রাগ করে বসে আছে, আমার সঙ্গে কথা পর্যন্ত বলছে না। আমাকে ক্ষমা করে দাও। চুপ কর, তোকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। আজ তোকে আমি মেরেই ফেলবো। হ্যাঁ, তোকে আমি। যখন আমি 15 বছরের ছিলাম, একদিন রাতে আমার বাবা। কেউ আছেন? আমি তো ভয় পেয়ে গেছিলাম। কাজ হয়ে গেছে। তুমি আমাকে যেমনটা বলেছিলে আমি তেমনটাই করেছি। লাশটাকে এবার লুকিয়ে ফেলতে হবে। আমি সেই দিনই ঠিক করে নিয়েছিলাম যে আমি আমার মায়ের খুনের বদলা নিয়েই ছাড়বো না ওদের দুজনকে। কিন্তু তুমি এই কথাটা পুলিশকে জানাওনি কেন? কিভাবে বলতাম? আমার মায়ের মৃত্যুর পরে আমার বাবা রোজ আমায় মারধর করতো, বকতো, ধমকাতো, বলতো যদি আমি কাউকে কিছু বলি তাহলে আমারও সেই হাল করবে যে আমার মাকে করেছিল। কিন্তু তুমি ওদের মারলে কিভাবে? ওদের শরীরে তো কোনো রকম চিহ্ন ছিল না, গুলি লাগার বা ছুরির দাগ। যখন ওরা ঘুমোচ্ছিল তখন আমি ওদের ইলেকট্রিক শক দিই, আর ওরা মরে যেতেই ওদের ওখানেই লুকিয়ে ফেলি। তারপর বাড়ি বিক্রি করে পালিয়ে গেলে? হ্যাঁ। ওখানেই ভুলটা করে ফেলেছো তুমি। যদি লাশটা অন্য কোথাও লুকাতে তাহলে হয়তো আমরা জানতে পারতাম না। আর এই রজনীশ, একে কিভাবে মেরেছো তুমি? আমি আগে থেকেই জানতাম যে রাজীব আর রজনীশ ভালো বন্ধু। আমি রাজীবকে বললাম যে ও রজনীশকে পার্টির বাহানায় ডাকুক। ও, তো তুমিও জড়িত এর সঙ্গে? প্রথমে তো খুব ফটর ফটর করছিলে, এখন মুখ একদম বন্ধ কেন? হ্যাঁ, দেখুন স্যার, আমি কিচ্ছু করিনি, যা করেছে সব ওই করেছে। আমি তো শুধু ওকে ডেকে এনেছিলাম স্যার। তারপর কি হলো? যখন রাজীব আর রজনীশ পার্টি করছিল তখন আরে আরে দাঁড়া না ভাই। তুমি কি করছো এই জঙ্গলের মধ্যে?
তুই ওকে চিনিস নাকি? একে না চেনার উপায় আছে? এ তো আমার মাকে খুন করেছে। একে দেখলে আমার মাথায় রক্ত উঠে যায়। শোন শোন ভাই, আমার কথাটা শোন ভালো করে। দেখ, আমার কথা শোন। দেখ, এই সব কথা ভুলে যা, আমি তোকে ভালো করে বোঝাবো। দেখো, তুমি যেরকম ভাবছো সেরকম কোনো কিছু নয়। আমি তো তোমার বোন হই, যতই সৎ হই তবু বোনই তো হই না। তুই আমার বোন নোস, তুই খুনি খুনি। আমি কালই সেদিকে গিয়ে সবকিছু বলে দেবো। তুই পুরোনো কথাগুলোকে ভুলে যা, আর আমার কথাটা ভালো করে শোন। কি করে বলবো আমি? এই এই মেয়েটার জন্য আমাকে কত কি করতে হয়েছে জানিস? খালি পেটে থেকেছি, রাস্তায় দিন কাটিয়েছি। যদি মেকানিকের কাজটা আমি না জানতাম তাহলে তো এতদিনে মরে যেতাম। আমার কথাটা ভালো করে শোন। দেখ, এসব কথা ছাড়, আমি ওকে ভালো করে বোঝাবো। আমি বোঝাবো ওকে। আয় এদিকে আয়। আরে চল, মদ খাবো, চল। আরে বস না রে ভাই, বস বস বস। আরে বস না রে ভাই, তুই খুব টেনশনে আছিস। বস 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 বস, ঠিক করে বস বস, আরাম করে বস। রাজীব, কি হলো? আমার শরীরটা কেমন করছে। আরে আরে শোন শোন শোন, কি হয়েছে? আরে আমার আমি বাড়ি যাবো। আরে কি হয়েছে বলবি তো? আরে তুই এইভাবে যেতে পারিস না, এই অবস্থা কোথায় যাচ্ছিস তুই? আমরা ওকে আটকাতে চেয়েছিলাম আর গাড়ির মধ্যে বন্ধ করে রাখতে চেয়েছিলাম, কিন্তু ও হাত ছাড়িয়ে চলে গেল দৌড়ে। প্ল্যান তো তোমরা দুজনে খুব ভালোই বানিয়েছিলে। কাঁচ দিয়ে খুন, কাঁচ দিয়ে, বাহ! কেউ জানতেও পারবে না আর তোমাদের কাজও হয়ে যাবে। কিন্তু রজনীশ মরতে মরতে তোমাদেরকে ফাঁসি দিয়ে গেছে। এই সব কিছু রাজীবের ভুল, এই সব কিছু তোমার জন্য হয়েছে। আমার জন্য? হ্যাঁ, সব তোমার জন্য হয়েছে। তুমি যদি ওকে না ছাড়তে আমরাও সিআইডির হাতে পড়তাম না। এইটাই হয় স্যার, যখন ধরা পড়ে তখন একে অপরকে দায়ী করে। এবারে জেলে বসে ঝগড়া করবে, বুঝেছো? সাথে মানছি ওরা তোমার মাকে খুন করেছিল, তার মানে এই নয় যে তুমিও খুন করবে। তিনটে খুন করেছো তুমি, 3টে খুন। আর তাতে এই রাজীবও তোমাকে সাহায্য করেছে। এবার অপেক্ষা করো ফাঁসির জন্য।